আমরা আমাদের ক্লাস যেগুলো নিয়মিতভাবে করছি সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস এর ক্লাস শুরু করবো আজকে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। জুমে যারা এখন আছো একটু আনমিউট করো দুই একজন। আমি কোস্টকে রিকোয়েস্ট করছি একটু আনমিউট করার জন্য। কে কে আছো? জয়, জি হাত তোলো। ভালো আছে ভাই। জি জি ভালো আছে। রাজনকে দেখতে পাচ্ছি, হাত তোলো তোমরা দুইজন। হ্যাঁ, মানে আনমিউট করে দাও ওদেরকে। ওকে, শুনতে পাচ্ছ সবকিছু ক্লিয়ার? জি ভাই, স্পষ্ট শোনা যাচ্ছে। ওকে, বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস আছে। সেন্টেন্স নিয়ে আমাদের একটা ভীতির জায়গা আছে। এই টপিক থেকে তোমরা কিছু প্রশ্ন দেখছো, ক্লাসের আগে আমরা তোমাদের কিছু প্রশ্ন দেখিয়েছিলাম, বা যখন আমরা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করেছি তখন তোমরা কিছু প্রশ্ন দেখছো যে কঠিন হয় প্রশ্ন বা কোন কোন জায়গা থেকে আসে বুঝতে পারি না আমরা অনেক সময়, এরকম সমস্যার মধ্যে আমরা পড়ি না অনেক সময়, বা কোচিং গুলোতে প্রায়ই বলে আচ্ছা এটুকু বাদ দেই, বা আমরা প্রায়শই দেখি যে এই ভীতিটা আমাদের সবাইকেই, সবাই আমরা ভীত থাকি যে এই ভয়টা আমাদের মধ্যে থাকে যে আমি এটা বুঝতেছি না ওইটা বুঝতেছি না, কঠিন হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা ধরতে পারি না। খুব সিম্পলি আমরা সেন্টেন্সকে একটু ধরার চেষ্টা করবো। নামটা যেহেতু বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, আমি সেন্টেন্স কথাটাকে নিলাম। রাজন তুমি একটু বলো তো যে সেন্টেন্স কাকে বলে নর্মালি, আমাকে একটু বলো তো ভাই, যা জানো সেটার ভিত্তিতে একটু বলো যে সেন্টেন্স কাকে বলে, একটা সেন্টেন্স কাকে বলে। কয়েকটা ওয়ার্ড দিয়ে যখন আমরা আসলে মেইনলি মনের ভাব প্রকাশ করতে পারি সেটাকে মেইনলি সেন্টেন্স বলতে কিছু পারি। ওয়ার্ডস একসাথে বসে অর্থবোধক কোনো অর্থ প্রকাশ করে, বোধক যাই হোক, অর্থ প্রকাশ করলেই মোটামুটি। সেটাই বাক্য। এক্স্যাক্টলি। আচ্ছা, সেন্টেন্স যখন আমরা করতে যাব তখন আমাদের কাইন্ডস দরকার হবে। সেন্টেন্স কয় প্রকার পড়ছো আজ অব্দি জীবনে সেটা বলো তো আমাকে একটু, যে কাইন্ডস অফ সেন্টেন্স কি কি পড়ছো? ভাইয়া 5 প্রকার পড়ছিলাম, আর আচ্ছা, একটা খুব সম্ভবত 3 প্রকার পড়ছিলাম, কিন্তু 5 আসলে প্রকারও পড়ছো, এটা অর্থের ভিত্তিতে তাই না? যে নেগেটিভ হয়, অ্যাসার্টিভ হয়, হ্যাঁ হ্যাঁ ইন্টারগেটিভ হয়, ইম্পারেটিভ হয়, এই ধরনের। আরেকটা বললা যে 3 প্রকার পড়ছো, সেটা কি পড়ছো? সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোই মেইনলি। গঠনের দিক থেকে তুমি 3 প্রকার পড়ছো। কি কি পড়ছো, সংজ্ঞাগুলো কি বললা, মানে প্রকারগুলো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কমপ্লেক্স, কম্পাউন্ড। তুমি যেটা বলবা এটা আমি জানতাম, কারণ তুমি ভালো স্টুডেন্ট, এই জন্য দেখো আমি লিখেই রাখছি আগে থেকে যে তুমি এটা বলবা। ওকে, ভেরি গুড। তার মানে তুমি পারো, সেন্টেন্সের কিছু না কিছু জানো। এই যে 3টা বাক্য তুমি বললা, যদি এই 3টা বাক্যকে তুমি চিনতে পারো, আজকের ক্লাসে আমাদের টার্গেট থাকবে এই 3টা বাক্যকে চেনার। ট্রাস্ট মি অন দিস, যদি তুমি এই 3টা বাক্যকে জাস্ট চিনতে পারো, তাহলে এই রিলেটেড বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস থেকে যত কঠিন প্রশ্নই হোক না কেন তুমি পারবা। ইউনিভার্সিটিতে এই জায়গা থেকে সবচেয়ে কঠিন প্রশ্ন হয় বলে আমরা ধারণা করি, সবাই জানে এটা, তোমরাও শুনে আসছো বা তোমাদের সিনিয়রদের কাছ থেকে শুনবে যে জায়গা কঠিন, কিংবা তুমি এই প্র্যাকটিস অংশ যদি তুমি যাও এই টপিকে, তাহলে দেখবা যে সব বইয়ে মোটামুটি কঠিন কঠিন প্রশ্ন দেয়, বা আজকে আমরা প্র্যাকটিসও করবো। 3টা বিষয়, এই 3টা বাক্যের স্ট্রাকচারকে আমরা জানি কিনা, যেহেতু আমরা নাম দিয়েছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, চলো আমরা একটু দেখার চেষ্টা করি। তুমি কি তোমরা দুইজনের মধ্যে কেউ একজন কি জানো যে সিম্পল সেন্টেন্স কিভাবে হয়, বা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার কি, কোনটা সিম্পল সেন্টেন্স? ভাই ভাই আমি বলবো ভাই। জয় জয় বলো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে নাকি? জয় বলো কি? ভাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট পড়ছিলাম ভাই। আচ্ছা, সাবজেক্ট পড়ছো, ভার্ব পড়ছো, আর অবজেক্ট পড়ছো। এনিওয়ে আমি অবজেক্ট নাই নিলাম, সাবজেক্ট আর ভার্ব। আরো স্পেসিফিক কোনো কিছু পড়ছো মানে? আমি খুব সম্ভবত সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আর অবজেক্ট পড়ছিলাম, কিন্তু ফাইনাইট ভার্বটা কি আমার ঠিক মনে নাই আসলে। আচ্ছা, ভেরি গুড। আমি এখানে এফ ভার্ব লিখলাম, মানে ফাইনাইট কথাটা তুমি বলছো। আমিও আসলে ফাইনাইট কি জিনিস সেটা বুঝি না, এতক্ষণ ঠিকঠাক বুঝছি। সাবজেক্ট কি সেটা জানি, যে বাক্যে কাউকে হচ্ছে প্রশ্ন করে যদি আমরা পাই যে কে করছে, কারা করছে, হু দিয়ে প্রশ্ন করলে ভার্বকে আমরা সাবজেক্ট পাই। কিন্তু যখন তুমি আমারও finite ফাইনাইট আর কথাটা- নন ফাইনাইট ভার্বের খুব প্রবলেম হয় আর কি। খুব খুব যেহেতু তুমি ফাইনাইট কথাটা নিয়ে আসলে এখানে একটা ঝামেলা বেঁধে গেল। আমরা একটু দেখি যে নর্মালি জয় যেটা বলছে যে ভার্ব, সেটা ধরে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইটকে আলাদা করতে পারি কিনা। যদি এইটুকু মিটে তাহলে অন্তত একটা একটা সেন্টেন্সকে আমরা ট্র্যাক করতে পারবো। আচ্ছা, নর্মালি আজ অব্দি রাজন তুমি তুমি ফাইনাইট বুঝতেছিলা না, দেখি আমিও বুঝতেছি না, একসাথে আমরা বুঝতে পারি কিনা দেখি। কয় ধরনের ভার্ব পড়ছো? লেটস সে আমি তোমাকে একটা নর্মাল ভার্ব দিলাম, সেটা হচ্ছে গো, আরেকটা ভার্ব দিলাম সেটা হচ্ছে প্লে। এই দুটা যে ভার্ব, এটা তো তুমি জানো নাকি? জি ভাই। জানি। রাজন কোন ভার্ব? মানে তোমার নাম রাজন, এটা কি ভার্ব? না, ভার্ব না। এটা কোন জিনিস যখন নাম বোঝায় তখন সেটা নাম হয়। গুড, তার মানে তুমি অন্তত পার্থক্যটা বোঝো। তাহলে গো এবং প্লে এই দুইটা ভার্ব। তুমি এই দুইটা ভার্বের কি কি ফর্ম পড়ছো আজ পর্যন্ত, আমার সাথে একটু আগাবা চলো। 3টা ফর্ম পড়ছি, গো, ওয়েন্ট, গন। তাহলে গো এবং প্লে দুইটাই পড়ছো। ওকে, ওয়েন্ট পড়ছো, এটার নাম কি পড়ছো সারা জীবন? V2 পড়ছি ভাই। V2 পড়ছি, বা ভার্বের পাস্ট ফর্ম এভাবে পড়ানো। প্লে থেকে কি হবে? গো থেকে যদি ওয়েন্ট হয়, প্লে থেকে কি হবে? প্লেড হবে ভাই। ওকে, আমি জাস্ট তোমাদের মানে মতামত নিচ্ছি আর কি। ভার্ব 3 পড়ছো? হ্যাঁ, ভার্ব 3ও পড়া হয়েছে, গো, ওয়েন্ট, গন। গন পড়ছো, ওকে। আর প্লে দিয়ে? এটাও প্লেডই হবে ভাই। ওকে,
আচ্ছা, ভার্ব 4 5 6 এগুলো নাম শুনো নাই কখনো, কিন্তু এগুলো শুনি নাই তুমি ভাই। পড়ছো সেটা হচ্ছে এগুলোর সাথে যদি আইএনজি ইউজ করি, মানে মূল যে ভার্বটা এটার সাথে যদি তুমি আইএনজি ইউজ করো, এই যে গোয়িং, এটা একটা ভার্ব পড়ছো না? হ্যাঁ জি পড়ছি, ভাই, কিন্তু continuous tense এ। এটা জানতাম এটাকে না। আমরা ভার্ব 4 হিসাবে কাউন্ট করতেছি। তাহলে প্লে থেকে কি হবে ভাইয়া? প্লেইং। 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 ওকে, ভার্ব 5 পড়ি নাই আমরা ভার্ব 5 নামে কখনো, বাট লেটস সে আমি একটা ভার্ব নিলাম, আমি বললাম যে ধরো টু গো, এই যে টু প্লাস ভার্ব পড়ছো না, আই ওয়ান্ট টু গো, হি ইজ হ্যাঁ, রেডি টু গো, ইনফিনিটিভ নামে পড়ছো, ভেরি গুড, হ্যাঁ, তোমরা নামও জানো, ধরো আমি নামও জানি না কিন্তু আমি পড়ছি এইটুকু পর্যন্ত আমি জানি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভার্ব পড়ছো তোমরা, রাইট ফর্ম অফ ভার্বস এর কোন একটা রুলস ইন্টারমিডিয়েটেই পড়ছো, তার আগে এসএসসি তেও পড়ছো, তার আগে আমি ডেফিনেটলি বিলিভ করি না, আমার ভাগ্নি ক্লাস 8 এ পড়ে, ওকে আমি এইটাও দেখছি এটা পড়তে, হ্যাভিং প্লাস ভার্ব 3 নামে একটা ভার্ব আছে, মানে যদি আমরা এরকম হ্যাভিং Participle. বসাই ভার্ব অন আইএনজি, তারপরে যদি ভার্ব 3 দেই, হ্যাভিং গন, হ্যাভিং প্লেড, এটা কি কখনো পড়ছো রাজন? পড়ছো হ্যাঁ, নিশ্চয়ই। প্রেজেন্ট পার্টিসিপল রাইট ভাই, ফর্ম এটা অফ ভার্ব অনেক সময় পড়ছি কিন্তু আসলে বুঝি নাই কিভাবে হলো, মুখস্থ Okay. করছি টেস্ট পেপার ধরো থেকে। ধরো এখনো বুঝলাম না, বাট তুমি কি বুঝছো কিনা, যে শুনছো কিনা এই ভার্বটা কখন? হ্যাঁ হ্যাঁ শুনছি, এটা কি রাইট ফর্ম অফ participle নাকি? রাইট ফর্ম অফ ভার্বস এ পড়ছো, তাহলে এখন পর্যন্ত আমরা আজ অবধি আমরা জাকির ভাই। যত কিছু পড়ছি, জি স্যার বলেন স্যার। এটা কি পার্টিসিপল ভাই, এই যে ভার্বের 3? নাম নাম দিচ্ছি না, আমরা জাস্ট ভার্বের নাম six, দিচ্ছি যে আমরা টোটাল এখন পর্যন্ত 6টা ভার্ব পড়ছি। ভার্ব 1 হচ্ছে যে কোনো ভার্বের গো অথবা প্লে, স্লিপ অথবা ইট, যাই দাও তুমি। ভার্ব 2 হচ্ছে এটা যখন পাস্ট ফর্মটা থাকে, যেমন ওয়েন্ট, স্লিপড, এট, প্লেড, এই জিনিসগুলা। ভার্ব 3 পড়ছি যেগুলো হচ্ছে আমরা যেটাকে নর্মালি পার্টিসিপল বলি বা হোয়াটএভার পাস্ট পার্টিসিপল বলি, সেটা হচ্ছে গন, প্লেড, ইটেন, এই ধরনের। ভার্ব 4 হচ্ছে যেগুলোতে আমরা আইএনজি দেখি। ভার্ব 5 হচ্ছে টু প্লাস ভার্ব 1 যদি হয়। ভার্ব 6 হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি হয়। এই 6টা ভার্ব তো আমরা চিনছি নাকি? জি ভাই। জি ভাই। আমরা যাচ্ছিলাম কোথায়? ভার্ব আর ফাইনাইট ভার্ব খুঁজতে, রাইট? যেটা জি ভাই। জয় জয় প্রথমে বলছিল যে সাবজেক্ট আর ভার্ব মিলে সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে। হঠাৎ রাজন বললা যে ভাইয়া ফাইনাইট ভার্বও লাগে। এখন আমরা আগে ভার্ব বের করলাম, এবার আমরা দেখি ফাইনাইট আর নন ফাইনাইট কি আসলে। আরেকজন যে সাথে আছে ও বলছিল যে ভাইয়া ফাইনাইট আর নন ফাইনাইট বুঝতেছিলাম না। ওকে, ধরো আমি একটা বাক্য লিখতেছি, হ্যাঁ, আই গো দেয়ার, নর্মালি থাকলো, ছোট বাক্য লিখি, আমি সেখানে যাই, বাক্য হয়ে গেছে না? জি ভাই, হয়েছে। আমি জি ভাই। গেছিলাম গতকাল, এটার ইংরেজি কি? I went there. ইয়েস্টারডে। ওকে, ঠিক আছে, ইয়েস্টারডে সহই লিখলাম, আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। আচ্ছা, আমি যাচ্ছি, এটার ইংরেজি কি? I am going. মানে এখান থেকে তুমি গো নিছো একবার, ওয়েন্ট নিছো একবার, হ্যাঁ, দুটা ভার্ব নিছো। আরেকটা কি বলতেছি, আমি যাচ্ছি, কি বললা? আই আই এম গোয়িং। গোয়িং দেয়ার। কেন এম পাইলা কই আবার? শুধু তো ভার্ব 1 পড়লাম না এখানে, মানে ভার্ব 1 আইএনজি পড়লাম না? ও আচ্ছা। আর আমি যাচ্ছি ইংরেজি আই গোয়িং দেয়ার না? ভাই অক্সিলারি ভার্ব ছাড়া আইএনজি হয় নাকি ভার্বে? মানে আমি যেটা বুঝতেছি সেখানে হচ্ছে তুমি এখান থেকে ভার্ব 1 নিছো, এখান থেকে ভার্ব 2 নিছো, এখন এখান থেকে শুধু আইনজলা ভার্বটাই তো নিবা, তাইলে তো বাক্যের অর্থ হয়ে যাওয়ার কথা নাকি? কিন্তু জি ভাই। হচ্ছে না, কিন্তু হচ্ছে না, কারণ তুমি বললা যে ভাই বাক্যের অর্থটা হবে আই এম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি, তাই তো? এটাই তো রাইট বাক্য, কারণ সারা জীবন পড়ে আসছো যে অক্সিলারি প্লাস ভার্ব 1 হয়, পরে আসতে হয়, Tense এর ছোটবেলা ক্ষেত্রে আমরা থেকেই করছি। পরে আসতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা চলো আরো একটা বাক্য বলি, যে আমি একটু আগে খেলছি, ধরো খেলাটা শেষ, মানে অতীত না, জাস্ট একটু আগে, তাহলে কি হবে? আই আই হ্যাভ I- প্লেড। নর্মালি আই প্লেড দিলে কি হচ্ছে, মানে পাস্ট পারফেক্ট কি থাকতেছে? থাকতেছে না, তোমাকে কি করতে হচ্ছে? আই হ্যাভ প্লেড দিতে হচ্ছে, রাইট? জি ভাই। আচ্ছা, ড্যাশ ড্যাশ যে কোনো সময় উল্লেখ থাকতে পারে। এখন পার্থক্যটা দেখো, যে তুমি যখন বলছো আই গোয়িং দেয়ার, তখন বাক্যের অর্থ কি হয়েছে? না ভাইয়া, হয় নাই, খুব না, সম্ভব। কি যুক্ত করতে হয়েছে? একটা Auxiliary. অক্সিলারি ভার্ব যুক্ত করতে হয়েছে। মনে রাখবা, যেই ভার্ব গুলা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্য কারো হেল্প ছাড়া, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ছাড়া, তাদেরকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। কথা কি বুঝাতে পারছি? আর কিছু বোঝার দরকার নাই, একটু কি বুঝছো? মানে যেই জি ভাই। ভার্ব কারো সাহায্য ছাড়া, যেমন গো, আই গো দেয়ার ফাইনাইট ভার্ব, আই ওয়েন্ট দেয়ার ফাইনাইট ভার্ব, কিন্তু আই গোয়িং দেয়ার হয়েছে? হয় নাই। না। তাইলে এইখানে আই এম গোয়িং দিতে হয়েছে, অক্সিলারি ভার্ব ছাড়া শুধু ভার্ব ফর নন ফাইনাইট হয়েছে। আচ্ছা, আই টু গো, এটা কি কোনো অর্থ হয়েছে? না ভাই। না না, কিন্তু আমি যদি বলি যে আমি যেতে চাই, ইংরেজি কি? আই I want to go. ওয়ান্ট টু গো,
তার মানে এইটার আমরা কখনোই ফাইনাইট পাচ্ছি না, রাইট? জি এরকমই ভাই তো দাঁড়াইছে। আচ্ছা, এইবার তুমি এখানে আসো যে এই ভার্ব গুলা দেখছো। স্যার আই ওয়ান্ট টু গো, এখানে ওয়ান্ট কি ফাইনাইট ভার্ব? ওয়ান্ট ফাইনাইট, কারণ ওয়ান্ট হচ্ছে ভার্ব ওয়ানে বসছে। এই যে এখানে যেরকম বসছিল আই গো, আমি চাই নরমালি আই ওয়ান্ট। কি চাও বাদ বাকিটুকু হচ্ছে নন ফাইনাইট, ঠিক আছে? ওকে, জি জি এখন আসো যে আমরা এই যে ট্যালিটা বানাইলাম, এই ট্যালিতে আমরা দেখতেছি যে ভার্ব ওয়ান সারা জীবন কি থাকতে পারতেছে? ফাইনাইট ভার্ব Finite. থাকতে পারতেছে। ফাইনাইট ভার্ব। ভার্ব টু ও সারা জীবনই ফাইনাইট ভার্ব থাকতে পারতেছে, রাইট? কিন্তু ভাই, জি ভাই। যখনই আমি ভার্ব থ্রি এবং ফোর নিয়ে নামলাম, আমি যদি বলি আই গন দেয়ার, হবে? না আই না, হ্যাড হবে না। গন দেয়ার অথবা আই হ্যাভ গন দেয়ার, রাইট? আই ইটেন রাইস, হবে? না কি কি লিখতে হবে? I আই হ্যাভ have ইটেন eaten রাইস rice. অথবা আই হ্যাড ইটেন রাইস, রাইট? অথবা ভাই। এটা প্যাসিভ হইতে পারে যে কিন্তু রাইস কিন্তু অক্সিলারি ভাব না লাগালে তো অর্থগত ভাবে তো হয়ে যাবে। কেমনে হয়ে যাবে? Eaten rice, যদি মানে ন্যারেটিভ স্পিকার হয় সেক্ষেত্রে তো হয়ে যাবে। কেমনে? মানে যেমন আই ইটেন রাইস। ভাবার্থ তো বোঝানো যাবে যে মানে স্যার আমি ভাত খাইতে চাচ্ছি। আচ্ছা আমি আচ্ছা, বুঝছি। মানে ওই যে কি বলে এটারে যে আই ইটেন রাইস, আমি ভাত আমি খাইছি। আমি টেক্সটাইলে ছিলাম একটা লম্বা সময়, হ্যাঁ। তো টেক্সটাইলে হয় কি, চায়না, তারপর হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা থাকে অনেক, ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানে ভরা। তো ওরা হচ্ছে যখন কাপড় মাপ, ইউজুয়ালি আমরা কি বলি যে আই ওয়ান্ট টু টেক দিস পিস অফ ফ্যাব্রিক অথবা স্যাম্পল, এরকম বলি না যে আমি এটা নিতে চাচ্ছি, এরকম ভাবেই তো বলি নাকি? বা এইটা ভাই। ধরো একটা প্যারামিটার মিলে নাই, কোন একটা জায়গায় এরকম প্যারামিটার থাকে যে মিলে নাই, যে দিস ইজ নট ওকে, ইউ শুড রিফিনিশ দিস, মানে কাপড় ফিনিশ করতে হয়, এটা একটা টার্ম। বা রিচেক দিস, ইউ শুড রিচেক দিস, এভাবে বলি না যে তোমার এটা চেক করা উচিত, এরকমই তো বলি। জি কিন্তু শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান যারা বড় বড় অফিসার, তাদের ইংলিশটা হচ্ছে যে তুমি মাত্র যেটা বলা যে ভাই ভাবার তো বুঝলেই তো হইলো, ওরা এমনি বলে নট ফিনিশ ওকে, নট ফিনিশ ওকে, রিফিনিশ, নিড রিফিনিশ, হ্যাঁ। তো এখন তুমি কি ওইরকম করতে চাও কিনা? যদি ওইরকম হয় তাহলে আর সমস্যা নাই, কিন্তু এতে তুমি তুমি হয়তো বড় বস হয়ে যাবা কোন একটা কোম্পানির, ভাবার তো বুঝতেই, বাট মানে পরীক্ষা পাস করবা না। হ্যাঁ, এভাবে লিখলে কি পরীক্ষায় স্যার নাম্বার দিবে? স্যার হ্যাঁ, তো না, আমার কথা বলে মানে ও যেটা বললো যে আই আই ইটেন রাইস, স্যার তো হয়েছে ভাই, আমি তো বুঝছি যে আমি ভাত খেয়ে ফেলছি, ও তো এটাই বুঝাইতে চাইছে। মানে আপনি যেটা বলছেন যে ভাই যে আই হ্যাভ ইটেন রাইস, আর আমি যা বলছি দুটাতে একই ভাই, আমি তো খাইছি, আপনি তো এটা বুঝছেন, আমি বুঝছি, কিন্তু তুমি মার্কস পাবা না, ওকে? আচ্ছা, আসো, তাইলে আমরা বলতেছি যে এই দুইটা যখন আলাদা আলাদা বসবে, ভার্ব ওয়ান এবং ভার্ব টু একাই বসে অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু এই দুইটা যখন আলাদা আলাদা একা একা বসবে, তখন কি তার অর্থ প্রকাশ করতে পারে? আই গোয়িং দেয়ার, আই গন দেয়ার, এগুলা কি অর্থ হয়? হয় না। তাহলে এইখানে উইদাউট অক্সিলারি এবং উইথ অক্সিলারি দুইটা ব্যাপার ঘটতেছে, রাইট? জি ভাই তাই তো? উইথ জি ভাই। অক্সিলারি, উইদাউট অক্সিলারি, যখন আমরা দেখবো এই ভার্ব থ্রি এবং ভার্ব ফোর উইথ অক্সিলারি বসতেছে, এই সময়টাতে তারা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যখন উইদাউট অক্সিলারি বসবে তখন রেড মার্ক, তারা তখন কি হবে? নন ফাইনাইট ভার্ব, বুঝছো? ভাই আরেকবার ভাই। আর একবার যদি বলতেন আর আচ্ছা, কি। ওকে, উদাহরণটা দিয়েই দেখাই। আই ইটেন রাইস, তুমি কি বুঝছো এটার অর্থ? ভার্ব থ্রি বসছে, আই ইটিং রাইস, আরো একটা উদাহরণ দিচ্ছে, আই ইটিং রাইস, তুমি কি এটার অর্থ বুঝছো? মিলছে, অর্থ হয়? না ভাই পরেরটা হয় না, সম্পূর্ণ অক্সিলারি ভাব লাগবে আর কি দুইটা। ভার্ব থ্রি ভার্ব ফোর বসছে উইদাউট অক্সিলারি, তাই না? জি ভাই উইদাউট অক্সিলারি মিলে নাই, দ্যাটস ওয়াই এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমি যদি জাস্ট এখানে অক্সিলারি ভার্ব অ্যাড করে দেই, আবার লিখতেছি এই বাক্য, আই হ্যাভ ইটেন রাইস, এখন অর্থ বুঝছো? আই জি ভাই এম ইটিং রাইস, এখন অর্থ বুঝছো? জি ভাই সেম জিনিস, সেম ভার্ব, ভার্ব থ্রি ভার্ব ফোর, ভার্ব থ্রি সরি সেম জিনিস, এইখানে ভার্ব থ্রি, এইখানে ভার্ব ফোর, কিন্তু আগে জাস্ট অক্সিলারি আছে। এই ভার্ব থ্রি এবং ভার্ব ফোর যেহেতু অক্সিলারি সহ বসছে, উইথ অক্সিলারি, আমরা দেখতে পাচ্ছি এরা কি ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? নন ফাইনাইটের ফাইনাইটের পার্থক্যটা বুঝছো? বুঝতে পারছি ভাই। এইবার ওইখানে ফিরে যাও, মানে আমি সবগুলো একসাথে রাখতে চাচ্ছি। তাহলে এইখানে উইথ অক্সিলারি তারা ফাইনাইট হিসেবে ব্যবহৃত হবে। আমি কোথাও যদি দেখি আই এম ইটিং, এই এম ইটিংটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু নর্মালি যদি পড়ে থাকে আই ইটিং, তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। একটু পরে আমি উদাহরণ দিচ্ছি, তখন এই সবগুলো আমি জিনিস আবার নিয়ে আসবো। তো তোমরা কি এটা ফাইনাইট এবং কখন নন ফাইনাইট হবে এটুকু বুঝছো? জি ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাইলে পরেরটাতে আসো। পরের যে দুইটা পড়ছি, পরের দুইটা, আই ওয়ান্ট টু গো, আমি যাই, আমি যেতে চাই, চাওয়াটা মুখ্য।
কি কি চাই সেটা কি মুখ্য এখানেই বাক্যে? যে কোনো কিছু তো বসতে পারতো। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। তার মানে তুমি চাচ্ছ, এই ভার্বটাই হচ্ছে মূল ভার্ব। তাহলে এটার নাম কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। কারণ এটা যদি ফেলে দেই তাও তো বাক্যের অর্থ ঠিক আছে, আই ওয়ান্ট যে কোনো কিছু, দিস একটা প্রোনাউন বসাই দিলাম, বাক্য মিলে গেছে। কিন্তু আমি ওয়ান্টকে কেটে দিলাম, ধরো এটা নাই, এখন কি আর বাক্যের অর্থ মিলছে? আই টু গো হয়? মিলে নাই। বুঝা গেছে এবার? তার মানে এইটা ফাইনাইট ভার্ব, আর টু গো সারা জীবনের জন্য কি? নন ফাইনাইট ভার্ব। পরেরটাও ওই যে কে যেন বলতেছিল যে ভাই ওটার অর্থ বুঝি নাই, সম্ভবত রাজন বলতেছিলা। ধরো আমি আরেকটা বাক্য লিখতেছি, হ্যাভিং, তুমি ধরো তুমি ক্রিকেট খেলতা ছোটবেলায়? প্রচুর প্রচুর হ্যাঁ, cricket প্রচুর খেলতাম। ভাই আমিও খেলছি হ্যাঁ। ভাই। ভাই ধরো, প্রচুর গেম খেলা করছি ভাই। আচ্ছা, বিকেল বেলা ক্রিকেট খেলতে হইলে যদি আম্মু বলতো যে হোমওয়ার্ক শেষ না করে বাইরে দিতে পারবা না, তখন তুমি কি করতা? ভাই হোমওয়ার্ক তো ভাই মোটামুটি শেষ করে আম্মু এক পাকে বাইরে গেলে ভাই দুপুরে আমি দুপুরে আমার স্কুল লাইফে, আমার স্কুল লাইফ দিয়ে তোমার প্রশ্ন, আমার স্কুল লাইফে দুইটা কাজ ছিল। স্কুল থেকে ফিরে এসে হয় ঘুম, আর নাইলে হোমওয়ার্ক। দুইটা যে কোনো একটা না করলে, মানে হোমওয়ার্ক শেষ না করে আম্মু বাইরে যেতে দিবে না। এখন হয় আমার ঘুমাইতে হবে, রেস্ট নিতে হবে, অথবা হোমওয়ার্ক করতে হবে খেলতে যাওয়ার জন্য। কিন্তু যদি আমি এখন ঘুমাই, তাহলে আম্মু আমার বিকালে খেলতে যাইতে দিবে না, বা 1 ঘন্টা লেটে যাইতে দিবে, আমার ওদিকে ব্যাটিং শেষ, যায় ফিল্ডিং করতে হবে শুধু শুধু। আর তুমি কি করতা? তুমি কি ঘুমাবা নাকি হোমওয়ার্কটা করেই তারপরে খেলতে যাবা? অবশ্যই ভাই আমি তো খেলাধুলা করে এসে তারপর হোমওয়ার্ক করতাম। আচ্ছা, যে কোনো একটাই ধরে নাও। ও বলছে, জয় বললো যে হোমওয়ার্ক করে এসে কি, খেলাধুলা করে এসে হোমওয়ার্ক করতাম। এখানে ভার্ব কোনটা? জয়, তুমি যে বাংলাটা বললা, কাজ কোনটা? হোমওয়ার্ক করে এসে খেলতাম, বলো তো আরেকবার ভাই। আমি খেলাধুলা করে এসে তারপরে হোমওয়ার্ক করতাম। আর রাজন কি বলছো? হোমওয়ার্ক করে খেলতে যেতাম, তাই না? জি ভাইয়া, হোমওয়ার্ক করে দেন খেলতে যাইতাম। এখানে ভার্ব কোনটা, ভালো হোমওয়ার্ক নাকি খেলেছিলাম খেলতে তো এই যেতাম? জন্য। খেলতে যেতাম প্রথমে ভাই। প্রথম তো হোমওয়ার্ক ভার্ব। না না, ও বলছে হোমওয়ার্ক করে খেলতে যেতাম। জয়ের উদাহরণটাও নেই, তাহলে দুইটা উদাহরণ তোমাদেরকে বুঝাইতে সুবিধা হবে। আর জয় বলছে, কি বলছো? ভাই খেলে এসে তারপরে হোমওয়ার্ক করতাম। খেলে এসে HW করতাম। এইবার রাজন, তুমি বলো জি, যে জি। উপরে হোমওয়ার্ক করে খেলতে যেতাম, এই বাক্যে ভার্ব কোনটা? খেলতে যেতাম। খেলতে যেতাম। ভেরি গুড। তাইলে নিচের বাক্যেও নিশ্চয়ই খেলতে যেতাম এটাই ভার্ব নাকি? না না, নিচে তো না, হোমওয়ার্ক। ওখানে হোমওয়ার্ক করতাম। হোমওয়ার্ক করতাম। তাইলে মাঝখানে তোমরা বাংলায় যখন পড়ো, ওই যে খেয়ে আরেকটা কাজ করলাম, খাওয়া ভার্ব, আমি খাই এটা ভার্ব, কিন্তু খেয়ে ঘুমাইতে গেলাম, কাজ কোনটা? খাওয়া নাকি ঘুমাইতে গেলাম? ঘুমাইতে গেলাম। ঘুমাইতে গেলাম। আচ্ছা, টিভি দেখি আমি, এটা ভার্ব, আমি টিভি দেখি এটা ভার্ব নিশ্চয়ই, রাইট? কিন্তু আমি যদি বলি টিভি দেখে পড়তে বসলাম, তাহলে কোনটা ভার্ব? টিভি দেখে নাকি পড়তে বসলাম? পড়তে পড়তে বসলাম। বসতাম। এই যে একটা কাজকে, এটা আমরা ক্রিয়া বিশেষ্য বলি, ছিল ক্রিয়া কিন্তু সেটাকে তুমি নাউন বানায় ফেললা। মানে জাস্ট বাংলায় চিন্তা করার চেষ্টা করো, যে ছিল ক্রিয়া খাই, সেটা তুমি বলে ফেললা খেয়ে, ছিল খেলি, সেটা তুমি বানায় ফেললা খেলে। এই কাজগুলা করার মাধ্যমে একটা ক্রিয়াকে তুমি তার কাছ থেকে সরায় বিশেষের কাজে বসাইলা, তার মানে ভার্বকে নাউন বানাইলা, ভুলে যাও অন্য কিছু। এইখানে এসে আমরা দেখবো যে এইগুলা এই অর্থে ব্যবহৃত হয়। হ্যাভিং প্লেড, তার মানে খেলে এসে আই ফিনিশড মাই হোমওয়ার্ক, যেটা জয় করছে। তাহলে এখানে বলো যে ভার্ব কোনটা? প্লেড। ফিনিশড। তাহলে এই যে Finished. অংশটা খেলে এসে, এইটুকু নন ফাইনাইট না? জি জি। এই ভার্ব 3 তো নন ফাইনাইট, তাই না? মানে এটা তো ভার্ব 6 এখন। তাহলে এইটা হচ্ছে ভার্ব 2টা হচ্ছে ফাইনাইট। আবার সেম বাক্য এইখানেরটা যদি মিলাই, আমি এখানেই করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। HW করে হ্যাভিং completed HW I went to play। এখানে কতগুলা ভার্ব আছে দেখো তো ভাইয়া। প্রথমে হচ্ছে হ্যাভিং কমপ্লিটেড, I went to play। এই তিনটা ভার্বের একটা মধ্যে প্রশ্ন ছিল। অ্যাকচুয়ালি ভার্ব কোনটা? ওয়েন্ট ভাই ওয়েন্ট। শুধু ওয়েন্ট হচ্ছে ভার্ব। ভেরি গুড, কারণ এটা হচ্ছে ভার্ব 2। আর আমরা এই মাত্র শিখছি হ্যাভিং ওয়েন্ট কোনোদিনই ফাইনাইট হয় না, অলওয়েজ নন ফাইনাইট হয়, তাহলে এটাও নন ফাইনাইট। আর একটু আগে শিখছি 2 + ভার্ব 1 সারা জীবন কি হয়? নন ফাইনাইট। নন ফাইনাইট। তাহলে কি বুঝছো ফাইনাইট আর নন ফাইনাইটের পার্থক্য? জি ভাই বুঝতে পারছি ভাই। তাহলে আবার আগের ট্যালিতে ফিরে যাই। এই দুইটা অর্থাৎ ভার্ব 5 এবং ভার্ব 6 অর্থগত জায়গায় সারা জীবন কি থাকবে? নন নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব। তাহলে আমরা 6টা ভার্ব পড়ছিলাম, যে কোনো ভার্ব দিয়ে, গো, ওয়েন্ট, গন, গোয়িং, টু গো, হ্যাভিং গন।
প্লে, প্লেড, প্লেড, প্লেইং, টু প্লে, হ্যাভিং প্লেড, যে কোনো কিছু, স্লিপ, স্লিপড, স্লিপড, স্লিপিং, টু স্লিপ, হ্যাভিং স্লিপড, হোয়াট এভার। তার মধ্যে আমরা দেখলাম যে ভার্ব 1 এবং ভার্ব 2 সারা জীবন কি হয়? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হয়, ভার্ব 5 এবং ভার্ব 6 সারা জীবন কি হয়? নন ফাইনাইট ভার্ব। আনফাইনাইট ভার্ব। ভার্ব 3 এবং ভার্ব 4 ডিপেন্ড করবে যদি তাদের সাথে আমরা অক্সিলারি পাই, আই এম গোয়িং, আই এম ইটিং, আই এম স্লিপিং, আই এম ওয়াচিং, এগুলো সবসময় কি হবে? উইথ অক্সিলারি ফাইনাইট ভার্ব। উইদাউট অক্সিলারি কেমন হয় বাক্য? বাক্য দেখতেছি একটু পরে। যেমন তোমারে দেখে, সে বাংলা সাহিত্যের মতো, ধরো বাংলা সাহিত্য বাদ দাও, প্রশ্ন দেখে মাথা ঘুরে গেছে, হয় না জি ভাই। অনেক সময়? তাহলে প্রশ্ন দেখে এটা হচ্ছে নাউন, সিইং দ্য কোয়েশ্চেন আমার মাথা ঘুরে গেছে, ভার্ব হচ্ছে মাথা ঘুরে গেছে। এই জায়গাগুলোতে আমরা দেখবো উইদাউট অক্সিলারি এটা হচ্ছে নন ফাইনাইট বসে। ক্লিয়ার? এই কনসেপ্ট ক্লিয়ার জয়? জি ভাই, বুঝতে পারছি এবার ভাই। কি বুঝছো? সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব বসলে পরে এটা সিম্পল সেন্টেন্স হয়, যেই লাইন থেকে আগাচ্ছিলাম। এটুকু কি ক্লিয়ার? জি ভাই, তাহলে তো সবসময় এখন verb যে কোনো ভাই। ভার্বে, যে কোনো বাক্যে, আমি শেষ করি, যে কোনো বাক্যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব এটা বুঝতে পারবা। এই 6টার বাইরে ভার্ব পাবা না তুমি, ধরে নাও। তাহলে কি তুমি যে কোনো বাক্যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব এটা বুঝতে পারবা? জি ভাই, বুঝতে পারবো ভাই। তাহলে বাক্যটা কি সিম্পল কিনা সেটাও বুঝতে পারবা, জি ভাই। তাই তো? আচ্ছা, মাথায় রাখো। আমি একটা প্রশ্ন ছিল ভাই, জি বলো। ভাই যে এস বাই এস যুক্ত থাকলে ওইটা কোন ভার্বের ভিতর যাবে? এস বাই এস তো যুক্ত হয় ভার্ব 1 এর সাথে, তাহলে ভার্ব 1 কিসের মধ্যে পড়ে? ভার্ব ওয়ান হচ্ছে গো, গো এর সাথেই ভাই। হ্যাঁ, তাহলে ফাইনাইট ভার্বের মধ্যেই পড়ে। শেষ। জি ভাই। ঠিক আছে। আচ্ছা, এখন আসো, যদি আমরা কমপ্লেক্স এবং সিম্পল তো বুঝছি আমরা নাকি, যে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব, রাইট? জি ভাই। আচ্ছা, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে আমরা দেখব এই বাক্যগুলো একটু বড়। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপর একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমি এফ ভি লিখলাম, এফ ফর ফাইনাইট, ভি ফর ভার্ব। এইটুকু তো আমরা চিনছি। একটু পর আবার যে দেখবো আরেকটা ফাইনাইট চাচ্ছে, এখানে আরেকটা সাবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আরেকটা ফাইনাইট ভার্ব চাচ্ছে। একটু পর আবার মন চাইলে আরো একটা ফাইনাইট ভার্ব দিল। কেমন? এই যে ধরো আমি সারাদিনে 5টা ক্লাস, মানে 5টা কাজ করছো তুমি আজকে। তুমি সকালে ঘুম থেকে উঠছো, তুমি খাইছো, তুমি পড়তে বসছো, এই 3টা তুমি একবারে এক বাক্যে বলি না আমরা মাঝে মাঝে? প্রথমে ঘুম থেকে উঠলাম, এরপর খাইলাম, পরে একটু সময় নিয়ে আবার একটু পড়তে বসলাম, বলি না মাঝে মাঝে এরকম 3টা কাজ? তাহলে খাইলাম, পড়তে বসলাম, ঘুমাইলাম, 3টাই তো ভার্ব। এই যে বাক্যে এরকম থাকতে পারে, তখন কোনোদিনই একটা বাক্যে এক্সট্রা ফাইনাইট ভার্ব যুক্ত হবে না যদি না সেই বাক্যে আমরা একটা করে ক্লজ মেকার বসাই। কি বসাই? ক্লজ মেকার। ক্লজ মেকার কি জিনিস? এটা তো বুঝলাম না ভাই। আচ্ছা, তোমরা কানেক্টরস পড়ছো? এইচএসসি তে পড়ছি ভাই। এইচএসসি তে পড়ে আসছো না? তো দেন এগুলো ক্লজ এন্ড ক্লজ পড়ছো, মানে বাক্য তো পড়ছো, সেন্টেন্স, তার মাঝখানের অংশগুলাকে কি বলা হয়? এক একটা ক্লজ। পড়ছো তো? ফ্রেজও পড়ছো? ক্লজ এন্ড ফ্রেজ পড়ছো, মনে আছে নাকি মনে নাই? হ্যাঁ, আমি তো ভুলে গেছি ক্লজ আচ্ছা, আর ভুলে phrase। গেছি। ঠিক আছে, চলো দেখি মনে করতে পারি কিনা আমরা। ওকে, ধরো তুমি একটা বাক্য পড়ছো, এই তোমার নাম কি বলছো? মাই নেম ইজ রাজন। ঠিক আছে। আর আমি, ধরো এইটা একটা ফুল স্টপ। তুমি কোন ক্লাসে পড়ো? ভাই এখন এইচএসসি তো পাস করছি। করতেছি না, এসএসসি আচ্ছা, দিলাম ভাই। আই এম স্টুডেন্ট অফ, তোমার তো এখনো রেজাল্ট দেয় নাই, ক্লাস 12, ছোটবেলার রচনা লেখার মতো। এই যে দুইটা বাক্য ছিল না, আলাদা আলাদা দুইটা বাক্য, রাইট? জি এই ভাই। দুইটা বাক্যকে আমরা একটা বাক্য বানায় ফেলতে হয় কেমনে, সেই সিস্টেম শিখছি। তুমি এমনিতে শিখে গেছো, তোমার কোনো নিয়ম শিখতে হয় না। বাট আজকে নিয়মটা দেখো। আমার নাম রাজন, আমি ক্লাস 12-এ পড়ি, এটা একসাথে বলো তো। ইংরেজিতে বলা দরকার নেই, বাংলায় বলো। আমার নাম রাজন, আমি ক্লাস 12-এ পড়ি। দুইটা বাক্যই বলছে, একটা বাক্য বলো। বুঝো নাই? মাই নেম ইজ রাজন এন্ড আমি দুইটা ফুল স্টপ তুলে দিব বাক্যে, একটা ফুল স্টপ রাখবো। তার জন্য আমাকে মাঝখানে কি ব্যবহার করতে হবে? এন্ড যাই ব্যবহার করব সেটাকে আমরা বলি হচ্ছে ক্লজ মেকার। কারণ এখন বাক্য আর দুইটা নাই, বাক্য হয়ে গেছে কয়টা? একটা। এবং এই একটা বাক্যের মধ্যে যতগুলা পার্ট তুমি যুক্ত করলা, এই যে পরের অংশটা যে আইসা প্রথম বাক্যের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকে গেল, এর নাম কি হয়ে গেল বাংলায়? বাক্যের অংশ, তার মানে বাক্যাংশ, যেটার ইংরেজিতে আমরা বলি হচ্ছে কি? ক্লজ। এটা অন্য ক্লাসে তোমাদেরকে বিস্তারিত পড়াবো, বাট কনসেপ্ট বুঝছো কিনা? জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে, যত জায়গায় কনজাংশন আসতেছি, যত জায়গায় তুমি দেখবা, যত জায়গায় এই ধরনের জিনিস দুইটা বাক্যের অংশকে অ্যাড করছে, সেটার নাম কানেক্টরস থাকুক, সেটার নাম কনজাংশন থাকুক, সেটার নাম, মানে দুইটা বাক্য করে অ্যাড করলেই হয়েছে, সেটার নাম আমরা কি দিব?
ক্লজ মেকার, কারণ আলটিমেটলি তো ক্লজ তৈরি হচ্ছে নাকি। তুমি যেই নামে ডাকতে পছন্দ করো আমি এটাকে ক্লজ মেকার দিচ্ছি। তুমি চাইলে এটারে কনজাংশন হিসাবে মনে রাখতে পারো, তুমি চাইলে এটারে কানেক্টর হিসাবে মনে রাখতে পারো, যেহেতু তোমরা এইচএসসি তে পড়ে আসছো এগুলা। মাথার মধ্যে ঢুকছে কিনা এইটুকু? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ধরো আমরা প্রায়ই বলি যে তুমি আসলে আমি যাবো, ইংরেজি কি? খুব সহজ, বলো তো। ইফ ইউ কাম আই উইল গো। আচ্ছা, তার মানে তুমি আসবা, এইটুকু ছিল একটা বাক্য, যে তুমি আসো আগে, তাই না? জি আমরা ভাই। তোমার বললো যে আমি আসলে কি তুমি যাবা? আচ্ছা হ্যাঁ যাবো, এইটুকু ছিল আরেকটা বাক্য। এইটাকে যখন বাসায় আসার পরে বলতেছে যে যাবো না আর, তখন ও কি বলে? ও কি দুটা বাক্য বলে নাকি একটা বাক্য বলে? তুমি না বলছো যে আমি আসলে যাবা, এটুকু বলি না জি জি জি। নর্মাল কনভারসেশন? তাহলে সেই বাক্যটা কেমন হয়? ইফ ইউ কাম, এইবার বলো কি বলতেছিলা? ইফ ইউ কাম কাম। আই উইল I গো। উইল গো। এই যে একটা বাক্যের অংশ, এই যে আরেকটা বাক্যের অংশ, দুইটা বাক্য একটা শর্তের অবস্থায় আরেকটা জিনিস দ্বারা অ্যাড হয়েছে, একটা সিঙ্গেল বাক্য হয়েছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লজ মেকার। বুঝা গেছে? এইটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ, এগুলো পরে পড়বো আমরা, এগুলো তোমরা শুনছো লাইফে, বাট এটা আলাদা ক্লাসে আমরা দেখাবো। বাট এইটুকু কনসেপ্ট বুঝছো কিনা যে কারা ক্লজ মেকার? জি জি জি। বুঝছো? আচ্ছা, এই ধরনের বাক্যগুলাতে যখন আমরা দেখবো যে একটা ক্লজ মেকার যুক্ত হয়ে এক্সট্রা ফাইনাইট ভার্ব বসে, এক্সট্রা ফাইনাইট ভার্ব বসে, বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব, তিনটা ফাইনাইট ভার্ব, 50টা ফাইনাইট ভার্ব থাকবে, কোনো সমস্যা নাই। সেকেন্ড ফাইনাইট ভার্ব মানে প্রথম ফাইনাইট ভার্বটার পরে প্রত্যেকটা ফাইনাইট ভার্বের আগে আমাকে একটা করে কি দিতে হবে? ক্লজ মেকার দিতে হবে। তার মানে আমি চাইলে একই বাক্যে 50টা ভার্ব ব্যবহার করতে পারবো। কয়টা? 50টা। 51টা পারবা না তার মানে? ওটাও পারবো ভাই। 100টাও ব্যবহার করতে পারবো, কিন্তু প্রথমটার পরে একটা করে ক্লজ মেকার বসায় যাইতে হবে। তাহলে 100টা ভার্ব যদি আমরা কোনো বাক্যে নেই, ক্লজ মেকার কয়টা থাকবে? 50টা। আহ, 100টা। প্রথমটার সাথে কোনো ক্লজ মেকার নাই, বাকি প্রত্যেকটার আগে একটা করে ক্লজ মেকার। তাহলে 100টা ভার্বের মধ্যে কয়টা ক্লজ মেকার আছে? ভাই 99টা। বেটা, একটাই নাই, এখানে তিনটার মধ্যে ভাই, একটাই নাই। 99টা। কয়টাই আছে? দুইটাতে। দুইটাতে আছে। আমি যদি আরেকটা ফাইনাইট ভার্ব নেই, তখন আমার আবার কি করতে হবে? একটা ক্লজ মেকার দিতে হবে। জি ভাই। এরকম 100 নাম্বার ফাইনাইট ভার্বে কত নাম্বার ক্লজ মেকার থাকবে? 99। 99 নাম্বার, কারণ একটা ক্লজ মেকার জাস্ট কম থাকবে, মানে একটা ফাইনাইট ভার্ব আলাদা থাকতেছে। তার মানে ভার্ব যেই কয়টা, তার চেয়ে একটা কম ক্লজ মেকার, অথবা বাক্য আমরা কাউন্ট করব যতগুলা ক্লজ মেকার তার চেয়ে একটা ভার্ব বেশি। ক্লিয়ার? এটা বললাম কেন একটু পরে দেখাচ্ছি। তার মানে কোনটা সিম্পল সেন্টেন্স আর কোনটা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড বুঝছি কিনা আমরা। এইখানে পার্থক্য হচ্ছে শুধু এক জায়গায় কিছু আলাদা ক্লজ মেকার বসে, এইখানে কিছু আলাদা ক্লজ মেকার বসে, যেটা আমরা পরে আসতেছি। ধরে নাও পরে আসতেছি, মানে ইফ, দ্যাট, তারপরে রিলেটিভ প্রোনাউন যা যা আছে এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে বসে, যেগুলো আমরা সাবঅর্ডিনেট কনজাংশন বলি। আর এগুলো তোমরা পড়ছো যে ফ্যান বয়েজ, এগুলো হাবিজাবি যা আছে, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে বসে। ওটা দেখলে এমনিতে চিন্তা, এটা পরে আলোচনা করতেছি, কিন্তু এইটুকু বুঝছো কিনা স্ট্রাকচার? জি স্যার। শিওর রাজন? জি স্যার। তাহলে ক্লাস শেষ, কারণ আমি বলছিলাম যে যদি স্ট্রাকচার বোঝো আজকে তাইলে সবকিছুই বুঝে যাবা। তুমি বলছো যে এই দুটা তুমি বুঝছো, তুমি ভার্ব চিনছো, যে কোনো জায়গায় কোনো ভার্ব। স্যার এগুলো ভর্তি পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে এখান থেকে? এখন আসতেছি। তার মানে তুমি এটুকু বুঝছো, তাই তো? জি স্যার। এইবার চলো, ভাই এগুলো তো বুঝি, এইবার কিন্তু তুমি এইবার প্রশ্ন দেখি যে আসলে কি তখন বুঝছো, উত্তর করতে পারি না। এইবার দেখি যে কি বুঝছো। চলো আমরা সেন্টেন্স গেস করবো প্রথমে, তারপরে দেখবো যে আমরা প্রশ্ন কেমন আসে। ধরো 1 নাম্বার সেন্টেন্সটা, দুইটা নিয়ম শিখছি আজকে কাছে, আমি আবার একটু রিক্যাপ করতেছি। এখন পর্যন্ত জাস্ট দুইটা রুলস মাথায় রাখবা। যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে বাক্যে, কোনো বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মিলিয়নস, থাউজেন্ডস, হান্ড্রেডস অফ নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, ডাজন্ট ম্যাটার বাক্যটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? একটাই জি। ফাইনাইট ভার্ব, 100টা নন ফাইনাইট ভার্ব একসাথে পড়ে আছে, ওটা সিম্পল সেন্টেন্স। কিন্তু একটা ফাইনাইট ভার্ব, আরো একটা ফাইনাইট ভার্ব, মাঝখানে ডেফিনেটলি একটা ক্লজ মেকার থাকবে, কারণ সেটা হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। যদি না থাকে বাক্য ভুল, ঠিক আছে? জি ভাই। এইবার মিলাও যে আমরা সেন্টেন্স ধরার চেষ্টা করবো আজকে। 1 নাম্বারটা রাজন বলবা, অন্য কেউ না। উই ফাউন্ড আ চাইল্ড ক্রাইং ফর ইটস মাদার। তুমি প্রথমে ভার্ব গুনবা, এখানে ভার্ব কোনটা কোনটা আছে? উই কি ভার্ব? না ভাই, এটা সাবজেক্ট। ফাউন্ড কি ভার্ব? জি ভাই। কোন ভার্ব? 6টা ভার্বের মধ্যে কোনটা? 1 2 3 4 5 6। ফাইনাইট ভার্ব। আরে ফাইনাইট নন ফাইনাইট পরে বলো। ভার্ব 1 2 3 4 5 6 কোন নাম্বার ভার্ব এটা? ভার্ব অন। 2 ও হইতে পারে, 3 ও হইতে অন পারে। হবে। আমি তো জানি না এখনো যেটা 2 না 3, তাই না? জি জি। কারণ আমার তো বলা নাই। ফাউন্ডের ভার্ব 2 ও ফাউন্ড, ফাউন্ডের ভার্ব 3 ও ফাউন্ড। আমি সিদ্ধান্ত নিচ্ছি কেমনে সেটা দেখাচ্ছি। এ চাইল্ড, এটা কি ভার্ব? না। ক্রাইং কি ভার্ব? জি। কোন ভার্ব? ভার্ব 4। এটা ফোর।
ফর, Verb for. ইটস, মাদার, কোনোটা কি ভার্ব? না, আচ্ছা, এখন আমরা নিয়ম অনুযায়ী কি শিখছি আজকে? ভার্ব ফোর সারা জীবন কি ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট। যদি ওর সাথে অক্সিলারি যদি থাকে। অক্সিলারি থাকে তাহলে ফাইনাইট, কিন্তু অক্সিলারি আছে নাই। তাহলে সে হচ্ছে উইদাউট অক্সিলারি, বুঝছো তো? মানে অক্সিলারি যে নাই সেটা বুঝছো কিনা? জি। তাহলে উইদাউট অক্সিলারি যদি হয় তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, গেল এক নাম্বারটা কাটা। এইবার এইখানে যে ভার্ব টু অথবা থ্রি যেটা ছিল সেটা ফাইনাইট হবে না নন ফাইনাইট হবে এমন সিদ্ধান্ত নিতে পারবো আমরা? জি। অন্তত একটা ভার্ব তো লাগেই, তার মানে এটা ভার্ব থ্রি না, এটা হচ্ছে ভার্ব টু, আর ভার্ব টু মানে হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট। তাহলে এই বাক্যটা কি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? সিম্পল। সিম্পল। কেমনে বুঝলাম? কারণ একটাই একটা ফাইনাইট ভার্ব finite আছে এই বাক্যে। এই একটা মাত্র ফাইনাইট ভার্ব যখন আমি পাচ্ছি, একটা মাত্র ফাইনাইট ভার্ব যখন আমি পাচ্ছি, এই ফাইনাইট ভার্বটার কারণে এই বাক্যটা হচ্ছে একটা সিম্পল। ঠিক আছে? জি জি। হ্যাঁ, আসো পরেরটায় আসো, 2 নাম্বারটা। বিসাইডস বিইং আ গুড স্টুডেন্ট শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার। এটা যেহেতু বড় বাক্য, সম্ভাবনা আছে এটা নন ফাইনাইট মানে কমপ্লেক্স বা কম্পাউন্ড হবে। এবার জয় বলো, জয় বিসাইডস এটা কি ভার্ব? আমরা ভার্ব কাউন্ট করবো না প্রথমে। ভাই। এই সিস্টেমটাতে তোমরা ঢুকবা, যারা পারো তাদের জন্য ইজি, বাট এই সিস্টেমটাতে যদি আমরা ঢুকতে পারি বাক্য দেখবো তোমার কাছে পানি পানি লাগবে। বিসাইডস কি ভার্ব ভাইয়া? না ভাই, ভার্ব না ভাই, প্রিপজিশনের মতো। বিং, বিং ভাই V4 ভাই। V4, ওকে। কোন অক্সিলারি আছে? না ভাই। তাহলে এটা নন ফাইনাইট। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি টেনে যাচ্ছি। এ গুড স্টুডেন্ট কোনো ভার্ব নাই? শি না ভাই। না নাই? ভাই। ইজ, জি ভাই, এটা তো একটা ভার্ব ভাই। তাইলে এটা ফাইনাইট ভার্ব, তাই তো? যেহেতু নিজে জি সে ভাই। বসতে পারতেছে। আচ্ছা, সোশ্যাল ওয়ার্কার কোনো কিছু আছে ভার্ব? নাই। না ভাই। তাহলে ভার্ব আছে দুইটা, একটা নন ফাইনাইট একটা ফাইনাইট, বাক্যে একটাই ফাইনাইট ভার্ব আছে। এটা কোন বাক্য? সিম্পল, ভাই কমপ্লেক্স না এটা তো কম্পাউন্ড? সিম্পল ভাই, সিম্পল। এটাও সিম্পল কম্পাউন্ড। আচ্ছা, ভেরি গুড, বাক্য চিনতেছো। আচ্ছা, পরে আরেকজন যে আছো, মেনি বুকস হ্যাভ বিন রিটেন অ্যাবাউট সাকসেস বাট ওয়ান অফ দ্য বেস্ট ইজ বাই ডেল কার্নেগি। মেনি বুকস এটা কি ভার্ব? না না। হ্যাভ বিন রিটেন ভার্ব। জি জি। কোন ভার্ব? ভার্ব থ্রি। কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি আছে, রাইট? তাহলে অক্সিলারি সহ ভার্ব থ্রি যখন থাকবে তখন সেটা কি ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব। ওকে। অ্যাবাউট সাকসেস বাট ওয়ান অফ দ্য বেস্ট ইজ আছে, আবার আরেকটা ফাইনাইট ভার্ব। ইজ থাকলে ফাইনাইট ভার্ব ধরে নেবা বাক্যে। ঝামেলা হচ্ছে এবার দুইটা ফাইনাইট ভার্ব চলে আসছে, কিন্তু আমরা কি বলছিলাম? কখনোই দুইটা ফাইনাইট ভার্ব বসবে না আনলেস আনটিল সেখানে একটা ক্লজ মেকার থাকে। এই বাক্যে কি কোনো ক্লজ মেকার আছে? বাট। ভেরি গুড। এই যে বাট কথাটা হচ্ছে এখানে ক্লজ মেকার। আমরা জানি ফাইনবার্জের নিয়ম অনুযায়ী এন্ড, অর, বাট এগুলো যদি থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের। কিন্তু ভাই সাকসেস সাকসেস তো ভার্ব হয় মাঝে মাঝে। সাকসেস কোনটা? হি সাকসিডড ইন লাইফ। হি সাকসিডড ইন হিজ লাইফ। সাকসিড ভার্ব, সাকসেসফুল অ্যাডজেক্টিভ, সাকসেস নাউন, কারণ তুমি দেখো প্রিপজিশনের পরে বসছে। ঠিক আছে, এটা আচ্ছা। নাউন হিসেবে বসছে। ওকে, আচ্ছা। তাহলে বাট হচ্ছে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ক্লজ মেকার। তাইলে আমরা পড়ছিলাম একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এই যে এটা একটা ক্লজ মেকার, তারপরে আবার সাবজেক্ট ফাইনাইট ভার্ব যদি থাকে সেটা কোন ধরনের বাক্য হয়? কমপ্লেক্স বা কম্পাউন্ড। যেহেতু বাট আছে এটা কম্পাউন্ড, বুঝছি? জি ভাই। ওকে, তারপরে আগাই চলো। ইভিনিং প্রোগ্রামস হ্যাভ বিন ওপেন ফর পিপল হু ওয়ার্ক ডিউরিং ডে। নাম্বার 4, এটা কোন সেন্টেন্স? ইভিনিং, এটা কি ইভিনিং কি ভার্ব ফোর নাকি? আইএনজি আছে যে? না ভাই, এটা ভার্ব না। আচ্ছা, তার মানে আইএনজি দেখলেই প্রোগ্রাম এটা তো মানে ইভিনিং সময়ের কথা বলছে। ঠিক আছে, সময়ের কথা। আচ্ছা আচ্ছা। হ্যাভ বিন ওপেন্ড, এই যে ওপেন্ড ভার্ব থ্রি না? জি 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 ভাই। ফাইনাইট ভার্ব। কোন ধরনের ভার্ব থ্রি? তার সামনে একটা অক্সিলারি সহ। অক্সিলারি সহ ভার্ব থ্রি, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। মার্ক করে রাখলাম। ফর পিপল হু ওয়ার্ক, এই ওয়ার্ক হচ্ছে আবার ভার্ব ওয়ান। তাহলে ভার্ব ওয়ান কি অলওয়েজ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। কিন্তু দুইটা ফাইনাইট ভার্ব কখনোই থাকতে পারবে না যদি বাক্যে একটা ক্লজ মেকার না থাকে। আছে এই বাক্যে ক্লজ মেকার? হু হু। এই যে হু, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ মেকার। একটু আগে বলছিলাম যে রিলেটিভ প্রোনাউন যেগুলো থাকবে সেগুলো ক্লজ মেকার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে একটা ক্লজ মেকার দুইটা ফাইনাইট ভার্ব মিলে কি ব্যবহৃত হয়? কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স কারণ এখানে হু আছে। এটা পরে আলোচনা করতেছি, আজকে এটা আলোচনা জায়গা না। আচ্ছা, বড় বাক্য দেখো। অলদো অ্যান টেইলর রিসিভড, ভার্ব টু বা থ্রি যে কোনো একটা হইতে পারে, সিদ্ধান্ত নিচ্ছি পরে। টু বা থ্রি দুইটাই লিখে রাখলাম। পুলিৎজার প্রাইজ দিচ্ছে ফর হার নোবেল, শি হ্যাজ নেভার রিসিভড, এইটাও তো ভার্ব টু বা থ্রি। সিদ্ধান্ত নিব কোন দিক থেকে, এটা ভার্ব টু না থ্রি? কেমনে সিদ্ধান্ত ভাই নিব? অক্সিলারি ভার্ব আছে ভাই। কোথায়? হ্যাজ হ্যাজ। এই যে ভেরি গুড। এই যে এখানে আমরা হ্যাজ কে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হিসাবে। দ্যাটস ওয়াই এইটার ভার্ব টু থাকে, না ভাই, ভার্ব এটা ভার্ব থ্রি। থ্রি। আচ্ছা, এখন এইটা কি ভার্ব টু না থ্রি? ফাইনাইট না নন ফাইনাইট কেমনে বুঝবো?
বাক্যে কি ক্লজ মেকার আছে? ভাই অলদো যেহেতু ক্লজ মেকার, তাহলে তো আমার দুইটা ভেরি গুড জয়, ভেরি গুড। এই যে ক্লজ মেকার আছে, এইখানে যেহেতু একটা অক্সিলারি সহ ফাইনাইট ভার্ব ছিল, এইখানেও ডেফিনেটলি ফাইনাইট ভার্ব হইতেই হবে, কারণ একটা অক্সিলারি আছে। দ্যাটস এটা ভার্ব 3 না, এটা ভার্ব 2। স্যার সবগুলো ক্লজ মেকার গুলো এটা দেখাইলে আমাদের বুঝতে সুবিধা হতো আর কি। আচ্ছা ঠিক আছে, ক্লজ মেকার দেখালে তোমাদের বুঝতে সুবিধা হতো। চলো, ক্লজ মেকার গুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবা ডাব্লিউএস কোশ্চেন যা যা আছে, সরি, ডাব্লিউএস কোশ্চেন যা যা আছে, হু, হোয়েন, হোয়াট, এইরকম যেগুলো আছে, যেটা রিলেটিভ প্রোনাউনের কাজ করে, মানে প্রশ্নবোধক হিসাবে না, বাক্যের মাঝখানে বসে। যেমন আই নো, ধরো আমি যদি বলি যে তোমার নাম কি, তাহলে প্রশ্ন কি, হু আর ইউ, রাইট? জি ভাই। হু আর ইউ। কিন্তু যদি আমি বলি আমি জানি তুমি কে, সেটা কি ইংরেজি? আই নো হু আর ইউ নাকি হু ইউ আর? আই নো হু আর ইউ। এই গাধার দল, যদি আমি বলি তুমি কে, ইংরেজি কি, হু আর ইউ। আর ইউ। এখানে একটা প্রশ্নবোধক হয়, তাই না? জি ভাই। কিন্তু সেম কথা, আমি জানি রে ভাই তুমি যে কে আমি জানি, এটা কি হু আর ইউ না হু ইউ আর? হু ইউ Who আর। you are? ভেরি গুড, হু ইউ আর। কারণ কি, সেটার কারণ কি? ভাই এটা কেন হবে? প্রশ্নবোধক তো হবে না। কারণ এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এইটা রিলেটিভ প্রোনাউন, আর এইটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের পর প্রশ্নবোধক থাকে, রিলেটিভ প্রোনাউনের পর ফুল স্টপ থাকে। এটা আমরা এমবেডেড কোশ্চেন ডাকি, অনেক কিছু ডাকি, আজকে সেটা না। কথা হচ্ছে তুমি এটা বুঝছো কিনা যে এটা একটা ক্লজ তৈরি করছে, কারণ এই অংশে একটা ফাইনাইট ভার্ব আছে, খেয়াল করছো, আর এই অংশে আরেকটা ফাইনাইট ভার্ব আছে। এই দুইটা ফাইনাইট ভার্ব জীবনও বসতো না যদি মাঝখানে কি না থাকতো, একটা ক্লজ মেকার না থাকতো। দ্যাটস ওয়াই হুয়ের নাম হচ্ছে ক্লজ মেকার, বুঝছো? জি ভাই। এইবার আসো এখানে, এই ডাব্লিউএস কোশ্চেন যেগুলা রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে, ইফ, দো, অলদো, এগুলা যেগুলা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেন, টিল, হাবি জাবি যা যা আছে, এই কয়টা। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখছি ফ্যান বয়েস থাকে। ফ্যান বয়েস কি কি? এন্ড, অর, বাট, তারপর হচ্ছে ফর, আরেকটা কি, ইয়েট, Yet. সো, ঠিক আছে। এই কয়টা, আরো আছে দুই চারটা, আপাতত রাখো হাতে। তার মানে ডাব্লিউএস কোশ্চেন যা যা আছে, হু, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এইগুলা, তারপরে ইফ, দো, অলদো, এই জিনিসগুলা যতগুলা ব্যবহার হবে আমরা এগুলা দেখবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু সিম্পলে বসে কিনা কমা দিয়ে কি দুইটা সেন্টেন্স লেখা যায় না? যায়, সেক্ষেত্রে উজ্জ্বল থাকবে, তুমি কোনো না কোনো ভাবে মিনিং পাবাই, পাবাই যে এখানে, মানে তখন কিভাবে বুঝবো এটা কোন সেন্টেন্স? অর্থ দেখ। তুমি একটা বাক্য বলো আমাকে। যেমন আই নো হার, কমা, হি ইজ এ গুড প্লেয়ার। আই নো হার, আই নো হার, শি ইজ এ গুড প্লেয়ার। কমা দিছো মাঝখানে, তাই তো? কমা কমা দিচ্ছি মাঝখানে। তাইলে এখানে মাঝখানে একটা দ্যাট আছে, তুমি বাংলা বলো, আমি তারে চিনি, ফুল স্টপ, সে ভালো প্লেয়ার। কখনোই বলতে পারবা না বাক্য এইভাবে, তোমরা বলতে হবে আমি তারে চিনি যে সে খুব ভালো খেলে। যে বলছো না, এই যেটা ইংরেজিতে উজ্জ্ব আছে, বাট ওইখানে একটা দ্যাট আছে, এটা দেখলেই চিনবা। এগুলো প্রশ্ন আসে, আমরা সেগুলো প্রোনাউনের ক্লাসে এগুলো এনকাউন্টার করবো, ঠিক আছে, যে কোনটার উজ্জ্ব রাখা যায় আর কোনটা রাখা যায় না। দ্যাট কি ক্লোজ মানে দ্যাট কি মানে কমপ্লেক্স এই যে এখানে সেন্টেন্স? বসবে ক্লজ মেকার, এই যে দ্যাট এখানে লিখছি তো, অর্ধেক রেখে ছেড়ে দিছি। দ্যাট, ইফ, দো, অলদো, ডাব্লিউএস কোশ্চেনে যা যা আছে, এগুলো সব আর অনেকগুলো আছে বিস্তারিত, এগুলো বসে। আমরা এগুলো প্রোনাউন ক্লাসে ইনশাআল্লাহ দেখবো, আর যখন ক্লজের ক্লাস পড়াবো তখন ক্লজ মেকারে দেখবো যে সুন্দর করে এগুলো বসাচ্ছে। আজকে জাস্ট আমাদের আইডিয়া হচ্ছে আমরা সেন্টেন্স চিনতেছি কিনা, এটুকু বুঝতেছো কিনা, ঠিক আছে, যে কোনটা জি, জি। সিম্পল। দেখো আমি কিন্তু বলি নাই যে কোনটা সিম্পল আর কোনটা কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে পড়ে, শুধু এইটুকু ভাগ করতেছি আজকে, যাতে আমরা এইটুকু দিয়ে আমাদের প্রশ্নগুলোকে ধরতে পারি। আচ্ছা, সেন্টেন্স ধরা হয়ে গেছে তোমাদের মোটামুটি? এইবার ভাই, আসো, বুঝতে পারছি। কেন এই সেন্টেন্স গুলা দেখাইলাম, চলো প্রশ্ন দেখি। আচ্ছা একটা জাস্ট এটা লাস্ট দেখি, এত বড় বাক্য এটা আসলে কি কি হিসাবে বসে। আচ্ছা থাক থাক, চলো প্রশ্ন সমাধানে চলে যাই, ঠিক আছে। আসো, 1 নম্বর প্রশ্নটা কে করবা? একজন, রাজন। দ্য আর্ট অফ স্টোরি টেলিং ড্যাশ অলমোস্ট অ্যাজ ওল্ড এজ হিউম্যানিটি। এই ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, 2বার আসছে সম্ভবত, 2013-14তেও আসছে একবার, সম্ভবত 17-18তেও আসছে একবার। আসো, আমরা প্রথম কাজ কি করতেছিলাম ভাইয়া, সেন্টেন্স যখন পিক করতেছিলাম, এই যে এই জায়গাগুলোতে আমরা ভার্ব এর আগে খুঁজতেছিলাম, ভার্ব দেখতেছিলাম যে ভার্ব একই কাজ কয়টা। করবো, একই কাজ করবো, আস্তে আস্তে আগাবো। তাহলে দা আর্ট কি ভার্ব? না না, স্টোরি টেলিং ভার্ব না আইএনজি আছে? আইএনজি তো ধরো নিলাম ভার্ব 4, কিন্তু সেটা কি নন ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট ভাই। দরকার নাই আমাদের এখানে কোনো auxiliary নেই। কাউন্ট করার দরকার নাই। তাহলে অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি, কোনো ভার্ব আছে এই বাক্যে? না না, ভাই। তুমি বলছো যে একটা সাবজেক্ট, একটা বাক্য হইতে গেলে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দিতেই হবে, তাহলে এখানে একটা ভার্ব লাগবে, তাই তো? আসো জি ভাই। জি। আমি যদি দ্যাট ইজ দেই, লিখলাম এখানে দ্যাট ইজ, তাহলে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, রাইট? জি ভাই। কিন্তু তাহলে দ্যাট কি এখানে ক্লজ মেকার? কিন্তু কারেক্টর দিলে ক্লজ আরেকটা মেকার ফাইনাইট হইলে ভার্ব লাগবে। নিশ্চয়ই এই পাশে আরো একটা ফাইনাইট ভার্ব দিতে হইতো আমাকে।
আছে জি। এই পাশে একটা ফাইনাইট ভার্ব? নাই তো। নাই, নাই। তাহলে এটা ভুল। আচ্ছা, পরেরটা দেখো, বিং। বিং কি? ভার্ব ওয়ান আইএনজি থাকলে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। এই বাক্যে অলরেডি Non-finite, একটা তাহলে ভার্ব হবে ফোর আছে, যদি ধরে নিতাম আমরা, যদি এটা ভার্ব ফোর না, কিন্তু তাহলে কি বিং দিতে পারবো আমরা? পারবো না, না, কারণ পারবো আমাকে অবশ্যই একটা স্টোরি ফাইনাইট টেলিং ভার্ব কি দিতে হবে। এখানে মানে নাউন নাকি নাকি? আসতেছি। এখানে যদি ইট ইজ দেই, ইট সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, কিন্তু এই বাক্যে অলরেডি একটা সাবজেক্ট আছে। বাক্যের Subject অর্থটা আছে, এবার একটু, হ্যাঁ, বাক্যের অর্থটা একটু বোঝার চেষ্টা করো। আর্ট অফ স্টোরি টেলিং ড্যাশ অলমোস্ট অ্যাজ হিউম্যানিটি। হিউম্যানিটির মানে মানুষের ইতিহাস যত পুরনো, ঠিক ততটাই হচ্ছে একটা জিনিস পুরনো। সেটা কি? এই যে এটা, গল্প বলার যে স্টাইল, যে আর্ট, বুঝা গেছে? জি ভাই। এইটা তাইলে এখানে হচ্ছে এখন কি হিসাবে, এই যে ও প্রশ্ন করলো, এইটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে এইটাকে পুরোটাই আমরা subject। রিপ্লেস করে, এটাকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারতাম না? যে ইট ইজ অলমোস্ট অ্যাজ ওল্ড এজ হিউম্যানিটি, পারা যায় তো? জি ভাই। জি 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 জি। তাহলে তো ইট এখানে রিপিট হয়ে যাচ্ছে। ধরো তোমার নাম রাজন, ইজ এ গুড জি, বয়, জি। কিন্তু একই বাক্যে কি আমরা বলতে পারবো রাজন হি ইজ এ গুড বয়? নো না, ভাই। পারবো না। তাইলে এইখানে সাবজেক্ট যেহেতু দেয়া আছে, মানে আর একটু বড় হইলে কেমন হয়, ধরো যে স্কুল অফ এক্সিলেন্স, ধরো স্টুডেন্ট অফ স্কুল অফ এক্সিলেন্স, এটা কেমনে বলি? ধরো এসওই স্টুডেন্ট রাজন হি ইজ এ গুড বয়, এটা কি বাক্য হইলো? নর্মালি এসওই স্টুডেন্ট রাজন দিলেই তো হয়ে যাচ্ছে, হি তো আর দেয়া লাগতেছে না, তাই না? না, জি ভাই। তাহলে এক্স্যাক্টলি এখানে ইটটা এই জন্য হবে না। তাহলে আমার দরকার ছিল একটা ফাইনাইট ভার্ব। নর্মালি এই জিনিসটাকে যদি আমি এখানে দিয়ে দিই, দ্য আর্ট অফ স্টোরি টেলিং ইজ অ্যাজ স্যার এই যে অনেকগুলো শব্দ গুচ্ছ নিয়ে যে সাবজেক্ট হয় একটা, এটার জন্য কি যেন বলে ওই যে কি বলতে চাও এটারে বলো? কম্পাউন্ড সাবজেক্ট বলে। এটা সাবজেক্টের পরে যদি অনেকগুলা গুচ্ছ শব্দ তাকে মডিফাই করে, সেই ক্ষেত্রে সেটা একটা, যদি ভার্ব থাকে ভেতরে তাহলে সেটা একটা ক্লজ হয়, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ বলে। যদি ভার্ব না থাকে সেটা ফ্রেজ হয়, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। যদি মডিফাই না করে নর্মালি তার সম্পর্কে একটা কথা বলে, সেটারে আমরা হচ্ছে ফ্রেজ হইলে বলি হচ্ছে অ্যাপোজিটিভ ক্লজ হইলে বলি নাউন ক্লজ। যে কোনো ভাবেই দেখা যায়। বাট যদি মোটা দাগে আমরা অনেকগুলো সাবজেক্ট একসাথে নেই, মানে সাবজেক্ট হিসাবে কাজ করে, সেটা আমরা কমপ্লেক্স সাবজেক্ট বলতে পারি। এর বাইরে আর কিছু দরকার নেই, ঠিক আছে? কম্পাউন্ড সাবজেক্ট বলতে পারি। ওকে, আসো 2 নাম্বারটা, জয় বলবা এবার। ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস ড্যাশ অন দ্য এডিটোরিয়াল পেজ অফ নিউজ পেপার। ভার্ব কাউন্ট করবো। ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুন অন দ্য এডিটোরিয়াল পেজ অফ নিউজ পেপার, কোন জায়গায় ভার্ব আছে পুরো বাক্যে? ভাই ভার্ব তো পাচ্ছি না ভাই। নাই। তাহলে তোমাকে একটা ফাইনাইট ভার্ব দিতে হবে। তুমি যদি দুইটা ফাইনাইট ভার্ব আনতে চাও, তাহলে তোমাকে একটা ক্লজ মেকার দিতে হবে। শর্ত তো এইটুকুই আজকে, নাকি? দুইটা ভাই। নিয়ম শিখছি, হয় একটা ফাইনাইট ভার্ব অথবা দুইটা ফাইনাইট ভার্ব থাকলে মাঝখানে একটা ক্লজ মেকার, এইটুকুই শর্ত। আচ্ছা, তাহলে এবার এখানে আসো তো প্রথম স্যার একটা ফাইনাইট ভার্ব হলেই উত্তর হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে যে এখানে তো ক্লজ মেকার দেয়া আছে, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে। আসি আমরা একটা একটা করে বাদ নাই তো, আর তো ফাইনাইট ভার্ব নাই এখানে। দেখি। 1 নাম্বারটা মিলাই। প্রশ্ন যেটা করবা, এই যে তোমাদের হঠাৎ করে উত্তর নেওয়ার টেন্ডেন্সি আছে একটা, এই অভ্যাসটা বাদ দিবা। আগে আমরা ইউনিভার্সিটি কোশ্চেনে সবসময় বলি যে প্রশ্ন ধরার সময় সঠিক উত্তর খুঁজবা না, আগে ভুল উত্তরটা বাদ দিবা। ইলিমিনেশন প্রসেস বলে। ইলিমিনেশন মানে তো বোঝা যায় বাদ দেয়া কাউকে, ঠিক আছে? রেসলিং এ দেখো না যে ইলিমিনেশন চেম্বার থাকে, ওরকম ইলিমিনেশন প্রসেস। তাহলে আমরা প্রথমটা নিব যে কেন এটা ভুল, আগে এটা নিশ্চিত করব। 2 নাম্বারটা বা 4 নাম্বারটা কেন রাইট সেটা আগে দেখবো না। ওকে, বুঝছো? জি ভাই, বুঝতে আসো। পারছি ভাই। তাহলে এ নাম্বারটা অ্যাপিয়ারিং শব্দটা, এটা কি একটা ভাই Verb V4 four? ভাই। V4 নন ফাইনাইট, হবে না, আমার লাগবে ফাইনাইট। হুজ ক্লজ মেকার, তারপরে maker। দেয়া আছে অ্যাপিয়ারেন্স, হবেই না, ভার্ব হবে না, এটা নাউন, হচ্ছে না। ওটা তো 4 noun নাম্বারটা ভাই। হোয়েন ক্লজ মেকার আছে, তাহলে আমার দুইটা ভার্ব লাগবে। এই পাশে একটা ফাইনাইট ভার্ব, এই পাশে আরো একটা ফাইনাইট ভার্ব আছে। এই পাশেরটা নাই, না ভাই, তাহলে হচ্ছে না এটাও। একটা সুন্দর ফাইনাইট ভার্ব বসে আছে, ভার্ব 1, সেটা কি? অ্যাপিয়ার। এখানে অ্যাপিয়ার Appear। দিলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? স্যার আপনি এত সুন্দরভাবে বুঝাইছেন স্যার, এটা দেখেই হ্যাঁ, এবার বুঝতে 3 নাম্বারটা পারছি তুমি কি করো। হবে। এভরি স্প্রিং, যেহেতু বুঝছো মিলিয়ন্স অফ বাংলাদেশি চিলড্রেন, তাহলে এভরি স্প্রিং মিলিয়ন্স অফ বাংলাদেশি চিলড্রেন, কোনো ভার্ব নাই। দ্য কাস্টম অফ ডিফারেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল, কোনো ভার্ব নাই। তাহলে নিচে কোনটা হবে? এনজয়িং, Enjoy, হু এনজয়, enjoy। টু এনজয়, এনজয় কোনটা? এনজয় এনজয়। এনজয় কেন? বাকি 3টা বাদ কেমনে দিলা সেটা বলো আমারে। এনজয়িং স্যার কেন এই হলো না? বাক্যে তো একটাই ফাইনাইট ভার্ব লাগবে শুধু, এখানে তো অপশনের ভিতরে হ্যাঁ, ফাইনাইট ভার্ব শুধু এনজয়। এনজয়িং কেন ফাইনাইট ভার্ব না? কারণ এটা ভার্ব 4 আছে, এটা নন ফাইনাইট। টু এনজয় ভার্ব 5, আমরা বলছি সারা জীবন ভার্ব 5 নন নন ফাইনাইট। ফাইনাইট, জি জি। হু আছে ক্লজ মেকার, এরপর একটা আরেকটা ফাইনাইট ভার্ব তাহলে আছে, ইয়ে দরকার। কিন্তু আরো একটা ফাইনাইট ভার্ব দরকার ছিল যেটা মিসিং, দ্যাটস ওয়াই এটাও ভুল। একমাত্র এনজয়। ভেরি গুড, এটা হচ্ছে আমাদের- স্যার এখন সব পানির মতন সহজ তাহলে হয়ে গেছে। এগুলো কি Okay. ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নগুলা? হ্যাঁ। এত সহজ এই প্রশ্ন বেটা, স্যার। তুমি কি খালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পরীক্ষা দিবা? তুমি কি খালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা? আমি তো ভাবতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কঠিন প্রশ্ন আসে, এত সহজ প্রশ্ন তুমি আমি তো তুমি কি নিশ্চিত
যে শুধু ঢাবিতেই টিকা যাওয়া তুমি, মানে তোমার আর কোথাও পরীক্ষা কিন্তু দিতে হবে এমনি না? প্রশ্ন দেখে অনেক কঠিন মনে হচ্ছিল প্রথমে, প্রশ্ন দেখে প্রশ্নটা ভাবতে অনেক কঠিন, আচ্ছা। অনেক বড় বড় দেখো, লাইন। প্রশ্ন কঠিন হয়, প্রশ্ন কঠিন হয় যদি আমরা প্রশ্নে না বোঝার চেষ্টা করি। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা প্রশ্নকে এনকাউন্টার করতে যাই না, আমরা জাস্ট মুখস্থ করি রুলস, মানে জাস্ট ধুমায় মুখস্থ করার চেষ্টা করি, প্রশ্ন সহ উত্তর সহ মুখস্থ করে ফেলাই। এখন যদি মাঝখানে একটা ওয়ার্ড চেঞ্জ করে দেয়, আমরা আর চেঞ্জ হই না, আমরা ওই জায়গায় থাকি, যা পড়ছি কোরআনের আয়াতের মতো, মানে এটাই থাকবে, ঠিক আছে? স্যার 4 নম্বরের উত্তর কি বি হবে? না, 4 নাম্বারটা পরে, আগে 5 নাম্বারটা করবে যে রাজন মনে হয় সবকিছু বুঝছে। রাজন, তুমি যে বলছো যে প্রশ্ন সহজ হয়, এটা করো। সার্টেন ফিশ এগস কন্টেইন ড্রপলেটস অফ অয়েল ড্যাশ টু ফ্লোট অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার। আচ্ছা, কাউন্ট কর ভার্ব কি কি আছে। সার্টেন কি ভার্ব? না 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 না। ফিশ এগস ভার্ব? না 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 কন্টেইন ড্রপলেটস ভার্ব? না না কন্টেন্ট ভার্ব তো রাজন বলবে, Contain রাজন অনলি রাজন। কন্টেইন কন্টেইন ভার্ব। কন্টেইন ভার্ব কেমনে ভার্ব? কন্টেইন মানে কি? কন্টেইন যে ভার্ব কইলা, আর তুমি তো জয়েরটা শুনা কইছো, কেমনে ভার্ব বলো? তুমি কন্টেইনার চিনো? কন্টেইনার, রঙের কন্টেইনার, বালতি বলি যে আমরা। তাইলে তো ভার্ব হইলো না ভাই, এটা ভার্ব আরে হবে বেটা, না। কন্টেইনার চিনো কিনা সেটা বলো। কন্টেইনারে কোনো মালা নেই, তার মানে কন্টেইনার মানে কি? যে কোনো কিছু বহন করে নিয়ে আসতেছে তারে আমরা কি বলি? কন্টেইনার। ট্রাভেলার মানে কি? ট্রাভেলার কে? ট্রাভেল করে, ট্রাভেল করে। কন্টেন্ট থেকে নাউন তাইলে। রিডার কে? রিডার যে যে পড়ে। পড়ে। তাহলে কন্টেইনার কে? যে কন্টেইন করে, তার মানে কন্টেইনটা হচ্ছে ভার্ব, এটা একটা ভার্ব, ঠিক আছে? আমি তো ঠিকই বলছিলাম স্যার। যেহেতু এটা ভার্ব 1, এটা ফাইনাইট ভার্ব। ড্রপলেটস, এইটার আবার এস বাই এস আছে যুক্ত বলে এটা ভার্ব মনে করেন, এটা নাও। আসো এবার, টু ফ্লোট, এটা কি ভার্ব? জি ভার্ব 5, তাই না? নন ফাইনাইট, দরকার নাই ডি আমার। নম্বর উত্তর হবে স্যার, ডি অন নম্বর দ্য সারফেস অফ দ্য ওয়াটার। আচ্ছা, এইবার আসো, একটা ফাইনাইট ভার্ব আছে, তাইলে হয় আমার এইখানে নন ফাইনাইট দিতে হবে, অথবা এমন একটা ফাইনাইট ভার্ব বসাইতে হবে যার সাথে একটা কি আছে? ক্লজ মেকার আছে। মেকার আছে আর একটা ভার্ব আছে। তাহলে আসো 4 নাম্বারটা, হবে স্যার। অ্যালাউজ দেম হবে? না স্যার, অ্যালাউজ ফাইনাইট উইদাউট মানে ক্লজ মেকার হচ্ছে না, একই জিনিস অ্যালাউজ দেম। দে আর অ্যালাউড, ভার্ব 3 হইছে, কিন্তু এই এটা হবে স্যার। প্যাসিভ হতে ঠিক আছে, এটা তার ফাইনাইট ভার্ব হচ্ছে না। উত্তর হবে, এই উত্তর হবে। এখন কি বুঝছো যে প্রশ্নের দিকে কেমনে তাকাইতে হয়? জি, তুমি যদি না জানতা যে কন্টেইন ভার্ব, তুমি কিন্তু ঠিকই অ্যালাউজ দেম দিয়ে আসতা, সেটা তো অবশ্যই দিতাম। এটা করতা। এখন তোমার তাহলে করতে হবে কি ভাই? প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের সময় বইয়ের দিকে তাকায় থাকতে হবে। কোন জায়গা থেকে প্রশ্ন প্র্যাকটিস করবা? এইরকম ভুরি ভুরি লাইন আছে একটা বই। স্যার ডি নম্বর হলো না কেন? হ্যাঁ, কোনটা ভাইয়া? ডি নম্বর হলো না কেন? ডি ডি। এই যে এখানে ভার্ব ফাইনাইট ভার্ব, ফাইনাইট finite। তো একটা আছেই। এই যে ফাইনাইট, তোমার তো ফাইনাইট দিলে আবার একটা ক্লজ মেকার দিস দিতে হবে। ক্লজ মার্কার না? হ্যাঁ হ্যাঁ, দিস ক্লজ মার্কার না? না না না, দিস ক্লজ মেকার না, দ্যাট ক্লজ মেকার হয় যদি বাক্যে সে প্রোনাউনের পজিশনে বসে, ঠিক আছে? তাছাড়া না। ক্লিয়ার? জি জি দ্যাট কে তুমি হু দিয়ে রিপ্লেস করতে পারবা, হুইচ দিয়ে রিপ্লেস করতে পারবা, দিসকে পারবা না, এই জন্য দিস হচ্ছে না। রাজনকে যেটা বলতেছিলাম যে এইরকম ভুরি ভুরি বাক্য একটা বইয়ে আছে, ওই বইটা তোমার পড়তে হবে। তুমি কি জানো যে ওই বইটা আছে? তোমার বাসায় কি আছে নাকি? ভাই তা তো আমি তো বলতে পারবো। মাস্টার বই কিনেছি একটা। 2 বছর ধরে পড়ছো তুমি এই বইটা, এরকম ভাই বাক্য মাস্টার বই তো ফার্স্ট ইয়ারে কিনছি ভাই, অনেক বড় বই না, ওইটা। না, একটা সিঙ্গেল বই আছে, 2 বছর ধরে তোমার ক্লাসেও পড়াইছে, হাজার হাজার বাক্য আছে এরকম। ওই বইটা কি তোমার বাসায় আছে? তোমার বই কোনটা পড়াইছে? ভাই আমাদের তো Very টেস্ট good. পেপার পড়াইছে ভাই। না না না, টেক্সট বই। টেক্সট বই তুমি যদি ঢোকো, এরকম হাজার হাজার বাক্য পাবা, এই ধরনের প্যাটার্নের বাক্য। তোমাকে যেটা করতে হবে, এই বাক্যগুলোকে এখন এইভাবে তাকায় তাকায় দেখতে হবে যে একটা বাক্যে সাবজেক্ট কে, একটা ফাইনাইট ভার্ব কোথায় বসছে, নন ফাইনাইট ভার্ব কোথায় বসছে, এই বাক্যটা সিম্পল নাকি কমপ্লেক্স। পারবা না এখন থেকে এইভাবে দেখতে? ভাই এভাবে না পারলে- পড়া যায় এটা তো জানতাম না না পারলে কখনো। শেষ করতে দাও, না পারলে জোর করে তোমাকে পড়ানো হবে, কারণ আমরা ইউনিট ভিত্তিক ক্লাস নিব। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বাক্য কোথায় ফাইনাইট বসছে, কোথায় নন ফাইনাইট বসছে, কোনটা ক্লজ মেকার হিসাবে বসছে, এই বাক্য সিম্পলে থাকলে সেটাকে ইয়া করে কি বলে এটা, ট্রান্সফরমেশন করে কিভাবে কমপ্লেক্সে নেওয়া যায়, কমপ্লেক্স বাক্য থাকে সেটাকে চেঞ্জ করে কিভাবে সিম্পলে নেওয়া যায়, এই প্রত্যেকটা কাজ আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা টেক্সট বইয়ের ইয়াতে করব। তাহলে গ্রামারের জন্য তো আলাদা বই কেনা লাগতেছে না? না না না, গ্রামারের জন্য কোনো বই কিনতে হবে না। তোমরা যেটা হবে। করবা, তোমরা যেটা করবা, আমাদের কোর্সে আমরা যেটা বলি সবসময়, যে গ্রামারের জন্য তোমরা একটা প্র্যাকটিস বই রাখো সাথে। তোমাদেরকে ডাইজেস্ট দেওয়া হয়েছে না? তুমি ডাইজেস্ট নিছো? ডাইজেস্ট হয়তো জি, আমি নিছি ভাই, আমি নিছি। বাস এনাফ। এইবার এই যে গ্রামারের আজকের টপিকটা আমরা পড়তেছি না, এটুকু তোমাদের হয়েছে? তাহলে আর আগাচ্ছি না, এখন তো বুঝছো, পারবা নাকি? জি 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 স্যার, একদমই সহজ হয়ে গেছে। এই যে এই সহজ না? আচ্ছা ঠিক আছে, তোমার ফ্রেন্ডদের বললো যে এখন সহজ লাগে তোমার, এই জিনিস দেখলে নাকি সব কোচিং এ পোলাপান কান্দে। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নামে তোমার ডাইজেস্ট খুলে দেখো যে প্রথম আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রথমেই এটা দেয়া আছে, এই হেডিং,
এখানে 200+ প্রশ্ন দেয়া আছে, খোলো, পাইছো? ডাইজেস্ট নিয়ে বসতে বলছিলাম ক্লাসের শুরুতেই, পাইছো? পেয়েছি ভাই, পেয়েছি। 197টা প্রশ্ন দেয়া আছে। তোমার কি মনে হয় যে 197টা প্রশ্ন প্র্যাকটিস করার পর আরো তোমার দরকার আছে কোনো বইয়ের কাছে যা, মোটা বই, চিকন বই, মাঝারি ভাই বই? এগুলো এনাফ ভাই। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি এটা প্র্যাকটিস করবা কিনা। পাশাপাশি পাশাপাশি ওই যে টেক্সট বইয়ের কথা বললাম, প্রত্যেকটা গ্রামারের আইটেম টেক্সট বইয়ে আছে। নাউন পড়বা, নাউনের ব্যবহার তুমি কই পাবা? বইয়ে পাবা। বইয়ে শয়ে শয়ে লাইন দেয়া আছে, শয়ে শয়ে নাউন দেয়া আছে, ওইখানে তুমি নাউন গুলাকে খুঁজে খুঁজে পাবা। তোমরা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করছো না? জি জি। জি ভাই, দেখছো যে করেছি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টেক্সট থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে, বা এক্স্যাক্টলি কোন জায়গায় টেক্সটের প্রশ্ন কিভাবে লুকায় থাকে, দেখছো গ্রামারের ব্যবহারগুলো আমরা কিভাবে করাইছি। এক্স্যাক্টলি জি, জি। ওই ওয়েতে এখন থেকে তোমাদের ক্লাসগুলো করতে হবে, নিজের পড়াশোনাটাকে ওইভাবে গুছাইতে হবে, তাইলেই দেখবা কিন্তু স্যার আপনি যখন পড়াচ্ছেন তখন তো বুঝতে পারতেছি, কিন্তু যখন পরীক্ষা হচ্ছে তখন তো গুলাই ফেলতেছি। গুলায় ফেলাটা কোনো সমস্যা না। তোমাকে যেটা করতে হবে যে কোন জায়গাটা গুলাছো সেটাকে আবার মার্ক করা, যে পরীক্ষার হলে যে আমি একটা প্রশ্ন বুঝি নাই বুঝতে পারো, আমার যদি এখন দাও আমার প্রশ্নে পরীক্ষা দিতে, এমন হইতে পারে যে আমি পরীক্ষার হলে দুই একটা ভুল করে ফেলছি, মানে আমি নিজে যে প্রশ্ন করছি, খুব স্বাভাবিক। তুমি তোমার টিচার, তুমি যখন টিচার হবা তুমিও বুঝবা যে তোমার নিজের প্রশ্ন করা, তোমার তোমার করা প্রশ্ন যদি তুমি পরীক্ষা দাও, হইতে পারে একটা যেটা তুমি ভুল করে বসবা, খুবই স্বাভাবিক। মানে এটা চাকরির বাজারে খুব চলে যে মানে কি বলে এটাকে, যে যদি মার্ক জাকারবার্গকে কিংবা সবচেয়ে বড় বড় সিইও যারা, এলোন মাস্ককেও যদি কোনো ইন্টারভিউ টেবিলের ওই পাশে বসানো হয় ভাইবা দেওয়ার জন্য, তারও আটকানো যায় এমনও জিনিস আছে, এটা তো মানি আমরা সবাই। সো ভুল করাটা এটা কোনো জিনিস না। ব্যাপারটা হচ্ছে যে ভুল করার পর তুমি কি অ্যাকশনটা নিচ্ছ। যে আমার এই প্রশ্ন ভুল হয়েছে, টপিক কি, রাইট ফর্ম অফ ভার্বস, ধরে নিলাম রাইট ফর্ম অফ ভার্বস আমার এই রুলসটা ভুল হয়েছে, আমরা একটা রুলসে তোমার ঝামেলা আছে, তুমি রুলসটাকে আবার পড়ো, ওই রুলসের উপরে 10টা প্র্যাকটিস করো, ডাইজেস্ট আছে, ডাইজেস্ট থেকে ধরো। 50টা বই পড়ার কোনো দরকার নাই, 50টা বই থেকে প্রশ্ন আসে না। বিগত 3 বছরে ডাইজেস্টের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে নাই, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। অনলাইন এই ক্লাস তুমি চ্যালেঞ্জ করে তোমার সিনিয়রদেরকে জিজ্ঞেস করতে হবে, ভাই ডাইজেস্টের বাইরে নাকি কোনো প্রশ্ন আসে নাই, বা ক্লাসে পড়ায় নাই এমন কোনো নিয়মের বাইরে নাকি প্রশ্ন আসে নাই। কারণ প্রশ্নের চেহারা চেঞ্জ হইতে পারে কিন্তু নিয়ম তো চেঞ্জ হয় না, হয়? না না না। ওই নিয়মের উপরে তুমি যদি 10টা প্রশ্ন প্র্যাকটিস করো, 50টা প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে 51 নম্বর প্রশ্ন যদি আসমান থেকেও বানায় আনে তাও তুমি পারবা, কারণ তুমি জানো নিয়ম ওইটাই। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে এসে বাদ বাকি প্র্যাকটিস গুলা করবো ইনশাআল্লাহ। এগুলো পড়লে কি কমন পাবো নাকি? কোনগুলা? মানে আপনি যা পড়াচ্ছেন এভাবে পড়লে কমন পাবো? কমনের শব্দ আমি জানি না ভাইয়া। এইভাবে পড়লে তুমি পরীক্ষার হলে যে কোনো প্রশ্নকে এনকাউন্টার করতে পারবা। যে কোনো প্রশ্ন তুমি দেখলে চিনবা যে এই প্রশ্ন আমি পড়ে আসছি, রুলস, চেহারা না, আমি এই নিয়ম জানি। নিয়ম না জানলে এটাতে কেমনি ইলিমিনেশন প্রসেসের মধ্যে দিয়ে যে 3টা অপশনকে বাদ দিয়ে একটা অপশনকে কিভাবে নিয়ে আসতে হবে এটা তুমি পারবা, কারণ তুমি আমাদের কোর্সে পরীক্ষা দিবা 250+ নর্মাল পরীক্ষা, তারপরে তো অন্যগুলো আছে, মডেল টেস্ট বা হাবিজাবি তো আছে। আর তুমি চিন্তা করো যে 250টা পরীক্ষায় 20টা বা 25টা করে যদি গড়ে প্রশ্ন থাকে, কত হাজার প্রশ্নের পরীক্ষা দিচ্ছ তুমি। আমার হিসাবটা সম্ভবত 4,500 বা 6,000 প্রশ্ন পরীক্ষা দিচ্ছ। আমি আবারও বলতেছি 4,500 বা 6,000, ক্যালকুলেট করে আমার সঠিক সংখ্যা জানাইতে পারো। 4,500 প্রশ্ন পরীক্ষা দিবা শুধু ইংরেজির উপরে, বাংলার উপর আরো 4,500, জিকের উপর আরো 4,500। তোমার কি মনে হয় এরকম 10-12 হাজার প্রশ্ন পরীক্ষা দেওয়ার পরে আদৌ বাংলাদেশে আর কোনো প্রশ্ন বাকি থাকবে? নর্মাল মাথায় বলো যে আদৌ আর কোনো কিছু বাকি থাকে? না ভাই, এগুলা করলেই তো। সমস্যাটা হচ্ছে তুমি এই প্রশ্নগুলো পড়বা কিনা, পরীক্ষা দিবা কিনা। প্রবলেম হলে সেই প্রবলেমকে ফাইন্ড আউট করা, যে নিয়ম একটু আগে বললাম সেটা মানবা কিনা। যদি মানো এভরিথিং ইজ ফাইন, আর যদি না মানো 3 মাস পরে আবার, মানে 15-16টা ক্লাস পরে তোমার সাথে যখন আমার কথা হবে আবার এই প্রশ্ন করবো, হ্যাঁ আমার তো অবস্থা এখন খারাপ। না বুঝলে আপনাদের ক্লাসের বাইরে কোথায় জিজ্ঞাসা করবো তাহলে? কোনগুলা সমস্যা যদি হয়? হ্যাঁ হ্যাঁ। এবার তুমি স্কুল অফ এক্সেলেন্স আসছো, কোনো নিয়ম না যায় না, আমাদের ডাউট সলভ থাকে 24 ঘন্টা। তুমি যদি কোনো প্রশ্ন এই ধরো 197টা যে প্রশ্ন আছে ডাইজেস্টে, তুমি যদি কোনো প্রশ্নের মধ্যে যে আটকা যাও, তুমি শুধু লিখবা যে আমার 38 নাম্বার প্রশ্নের সমস্যা, 92 নাম্বার প্রশ্নের সমস্যা, 108 নাম্বার প্রশ্নের সমস্যা, 10 মিনিটের মধ্যে তুমি রিপ্লাই পাবা। আমি নিজে দিব, আমার টিম, আমাদের টিমে যারা আছে ইংরেজির জন্য, সাগর, তোমাদের সাগর ভাই আছে, তারপর হচ্ছে হাসান আসতে পারে, যে কোনো সময় দেখবা যে হঠাৎ করে রাত 12টার সময় টেক্সটের রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে? কিংবা কোঅর্ডিনেটর অন্যান্য যারা আছে তারা 24/7 তোমাদের এই প্রশ্নগুলো সমাধানের জন্য বসে থাকে। আর তোমারও তো প্রশ্নের সমস্যার সমাধানের জন্য আগে যায় টেলিগ্রামে ঢুইকা ডাউট সলভ যে আছে এটা জানতে হবে। তুমি যদি এটা না জানো তাইলে আমারে বলতে পারো যে ভাই আমার বাসায় এসে আমারে পড়ায় যান, এইটুকু করতে পারি আমি তোমার জন্য হয়তো, ঠিক আছে? ওকে, নামাজের ব্রেক দিচ্ছি, নামাজের পরে এসে আমরা বাদ বাকি প্র্যাকটিস গুলো করে ফেলবো। আমাদের আরো অনেকগুলা প্র্যাকটিস আছে, প্রায় 70টা আজকেই করাবো। আমরা কত পর্যন্ত গেলাম? স্যার ক্লাস কতক্ষণ হবে? ওকে, নামাজের পরে এসে বাদ বাকিটা আমরা ইনশাল্লাহ শুরু করবো, ঠিক আছে? ওকে, আর ক্লাস কতক্ষণ হবে? এর আগে বাংলা সমাজ সাধারণ জ্ঞানের ক্লাস হয় নাই তোমাদের একটাও? আড়াই থেকে 3 অনেকক্ষণ ঘন্টা হবে। হচ্ছে। ইংরেজিটা একটু বেশি হবে, প্রথম দিকে আমরা যেহেতু খুব বেসিক থেকে ধরতেছি, আমরা 2.5 থেকে 3 ঘন্টা ক্লাস করবো ইনশাল্লাহ। তারপরে
আস্তে আস্তে আমরা দেখবো যে এই প্র্যাকটিস গুলো আস্তে আস্তে হয়ে যাবে। আর তোমাদের সাথে মাঝখানে আমাদের হচ্ছে ইয়া ক্লাস বসবে, মানে লাইভ ডাউট সলভ নিয়ে বসবো আমরা 3-4টা লেকচারের পরে। ইনশাল্লাহ আশা করি যে তখন আরো ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে।